হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা ইউজিসি নেট বা ডাব্লিউবি সেট এক্সাম দেবে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর দেখো, এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ 10টা ইউনিটেই কমপ্লিট করে দেব। আর ধৈর্য সহকারে দেখবে ক্লাসটা, আর তোমরা খাতা এবং পেন নিয়ে বসবে, সাথে ক্লাস দেখবে এবং সাথে নোট করবে, কেননা পরবর্তীতে রিভাইজ করতে যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, ভিডিওটিতে কিন্তু একটু ভয়েস লোই হবে, সাউন্ড। তো আমি মাইক ছাড়া শুধু মোবাইল দিয়ে রেকর্ড করতেছি। আর একটা জিনিস, এই ভিডিওটি কিন্তু রিভিশনের উপর ভিত্তি করেই বানানো হয়েছে, তোমরা দেখো। সো দিস ইজ অ্যাবাউট মি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা টিচিং অ্যাপটিটিউড মানে ইউনিট 1-এর যে কনসেপ্টগুলো রয়েছে সেই কনসেপ্টগুলোকে ক্লিয়ার করব। টিচিং অ্যাপটিটিউড, দেখো, টিচিং অ্যাপটিটিউড শিক্ষণ ও প্রবণতা। তো হোয়াট ইজ টিচিং? টিচিং কি? ইট ইজ এ কমিউনিকেশন। টিচিং হলো কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যম টিচার এবং স্টুডেন্টের মধ্যে। টিচার এবং স্টুডেন্টের মধ্যে সেই কমিউনিকেশনে আমরা কি করি? একটা গোলকে অ্যাচিভ করি। সেটা গোলটা এডুকেশনাল গোল। সেখানে কি হবে? সেখানে অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে স্টুডেন্টদের। সেখানে পুরোপুরি যে ডেভেলপ হবে। আর অ্যাপটিটিউড কি? দক্ষতা। দক্ষতা বা প্রবণতা হলো ট্যালেন্টকে বোঝায়। যেমন আমরা যে শিক্ষক হব, অধ্যাপক হব, তার যে কতটা আমরা তা কতটা হিসেবে দক্ষ সেটাকে বোঝাবে অ্যাপটিটিউড। দেখো, টিচিংয়ের বিভিন্ন কনসেপ্ট দিয়েছে আর তাদের প্রপোনেন্টের নেম। যেমন বেসিক এডুকেশনের কনসেপ্ট কে দিয়েছে? মহাত্মা গান্ধী। তারপর এই যে লার্নিং মাস্ট টেক প্লেস ইন নেচার, রবীন্দ্রনাথ টগর। ইন্টিগ্রাল এডুকেশন, শ্রী অরবিন্দ। তারপরে স্পিরিচুয়াল অ্যাসপেক্ট, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তারপরে এডুকেশন টু ট্রান্সফর্ম হিউম্যান মাইন্ড, যে কৃষ্ণমূর্তি। তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল লার্নিং কে দিয়েছে? জন দেউই। তারপর সেলফ এডুকেশন, মারিয়া মন্টেশ্বরি। তারপর হচ্ছে সেলফ অ্যাক্টিভিটি ক্রিয়েটিভনেস দিয়েছে ফ্রবেলনে। তারপর নো ফর্মাল লার্নিং দিয়েছে কে? রুশো। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে ডিরেক্ট, কোনো কনসেপ্ট দিল, কে দিয়েছেন, আর নয়তো এদিকে 4টা কনসেপ্ট দিল আর এদিকে 4টা প্রপোনেন্ট নেম। তোমাদের ম্যাচ দ্য ফলোয়িং, মানে ম্যাচ করতে হবে। এবার নেচার অর ক্যারেক্টারিস্টিক অফ টিচিং। টিচিংয়ের বৈশিষ্ট্য দেখো অনেকগুলো রয়েছে, তার মধ্যে এখানে কিছু ইম্পর্টেন্ট। ডিফারেন্ট লেভেল অফ টিচিং, বিভিন্ন ধরনের লেভেল রয়েছে, নেক্সট পেজে আমরা পড়ব। তারপর টিচিং, টিচিং একটা আর্টস, ফির অ্যাজ ওয়েল অ্যাজ এ সায়েন্স। আর্টস এবং সায়েন্স উভয়ই। টিচিং একটা সোশ্যাল সার্ভিস। তারপর টিচিং ইজ এ ডায়নামিক বা কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকে। তারপর টিচিং ইজ এ কমপ্লেক্স প্রসেস, জটিল প্রক্রিয়া। এটা কিন্তু সিম্পল বিষয় নয়। টিচিং টিচিং ইজ এ কমপ্লেক্স প্রসেস। তারপর ইজ টু হেল্প দ্য স্টুডেন্ট, টিচিং স্টুডেন্টদেরকে হেল্প করে শিখতে। তারপর ইট নট এ ওয়ান ওয়ে প্রসেস, শিক্ষণ একটা উপায়ে হয় না, অনেকগুলো উপায়ে করা যায়। নেক্সট, ফেজেস অফ টিচিং। ফেজেস কে দিয়েছেন এই কনসেপ্টটি? জ্যাকসন। তো জ্যাকসন 3টি ফেজেসের কথা বলেছেন: প্রি অ্যাক্টিভ ফেজ, ইন্টারঅ্যাক্টিভ ফেজ এবং পোস্ট অ্যাক্টিভ। প্রি অ্যাক্টিভ, শিক্ষক পড়ানোর আগে যে প্ল্যান করেন সেটা হচ্ছে প্রি অ্যাক্টিভ। আর পড়ানোর সময়কালীন যেটা ফেজ হয় সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। আর পড়ানোর শেষে যে শিক্ষক ইভালুয়েট করেন সেটা হচ্ছে পোস্ট অ্যাক্টিভ। তো এবার আমরা দেখব লেভেল অফ টিচিং। এই লেভেল অফ টিচিংয়ের কিছু লেভেল রয়েছে, তার মধ্যে ফেমাস আমরা যে জানি মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, আর হচ্ছে রিফ্লেক্টিভ লেভেল। মেমোরি লেভেলকে বলা হয় লিস্ট বা লোয়েস্ট থটফুল, আর আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে বলা হয় থটফুল লেভেল, আর রিফ্লেক্টিভ লেভেলকে বলা হয়
মোস্ট বা আপার থটফুল লেভেল। দেখো এছাড়াও একটা রয়েছে কি অটোনোমাস লেভেল, এটা দিয়েছেন বিগিনে। আর মেমোরি লেভেলকে কে দিয়েছেন? হারবার্ট। আন্ডারস্ট্যান্ডিং লেভেলকে কে দিয়েছে? মরিসন। আর রিফ্লেক্টিভ লেভেলকে দিয়েছে হান্ট। প্রোপোনেন্টগুলোর নামও নোট ডাউন করে নাও, খুবই ইম্পর্টেন্ট। আর এখানে মেমোরি লেভেলে কিন্তু টিচার সেন্টার্ড হয়, টিচার যা বলে সেটাই। আর আন্ডারস্ট্যান্ডিং লেভেলে টিচার এবং স্টুডেন্ট উভয় এখানে অ্যাক্টিভ থাকে। আর রিফ্লেক্টিভ লেভেলে এখানে টিচারের ভূমিকা থাকে না, শুধু স্টুডেন্টদেরই ভূমিকা থাকে। স্টুডেন্ট এখানে সেলফ রেগুলেটেড হয়ে যায়, মানে নিজেই সব কিছু করতে পারে। ম্যাক্সিম বেসিক টিচিং মডেল কিছু রয়েছে, যেমন শিক্ষা যে কিছু প্রক্রিয়া রয়েছে বা মডেল, যেমন known to unknown, simple to complex, concrete to abstract, analysis to synthesis, তারপর particular to general, empirical to rational, তারপর induction to deduction, তারপর কি সাইকোলজিক্যাল টু লজিক্যাল, অ্যাকচুয়াল থেকে রিপ্রেজেন্টেটিভ, হোল টু পার্ট, তারপর ডিফিনেট টু ইনডিফিনেট। এখান থেকে ধরো ম্যাক্সিম বা বেসিক কিছু মডেল দিল, আইডেন্টিফাই করতে বলবে, এখান থেকে 5টা নাম দিল, বা উলট পালট করে দিতে পারে, যেমন আননোন টু নোন, কমপ্লেক্স টু মানে সিম্পল, এভাবে দিতে পারে। তোমরা এখানে এই জন্য ভালো করে যে 11টা এখানে ম্যাক্সিম আছে, ভালো করে দেখে নাও। এফেক্টিভ টিচিং, দেখো কিভাবে টিচিং এফেক্ট করে, প্রভাবিত হয়, তার রয়েছে কি বিহেভিয়ার আর হচ্ছে হেল্পফুল বিহেভিয়ার। কি বিহেভিয়ারে রয়েছে কি লিসেন ক্ল্যারিটি, তারপর ইনস্ট্রাকশনাল ভ্যারাইটি, টিচার টাস্ক ওরিয়েন্টেশন, এঙ্গেজমেন্ট, আর হচ্ছে কি স্টুডেন্ট সাকসেস। আর হেল্পফুলে রয়েছে ইউজিং স্টুডেন্ট আইডিয়া, কন্ট্রিবিউশন, স্ট্রাকচারিং, কোশ্চেনিং, প্রবিং, আর হচ্ছে টিচার এফেক্টস। দেখো এবার আমরা ব্লুম ট্যাক্সোনমি দেখব। তো ব্লুম ট্যাক্সোনমিতে 3 ডোমেইন রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে কগনিটিভ ডোমেইন। এই কগনিটিভ ডোমেইনের 6 ক্যাটাগরি রয়েছে, এই যে 6 ক্যাটাগরি। আর এটা হচ্ছে কি আমাদের যে 3H রয়েছে না, তার মধ্যে হেড মানে মেন্টাল স্কিলের সঙ্গে এটা রিলেটেড। তো কগনিটিভ ডোমেইনের দেখো 1956 সালে যেটা আসে তার হচ্ছে 6টা, আর 2001 সালে সেটা আপডেট হয়েছে। দেখো প্রথম হচ্ছে কি নলেজ, তারপরে কম্প্রিহেনশন, তারপরে অ্যাপ্লিকেশন, তারপরে অ্যানালাইসিস, তারপরে সিনথেসিস, আর 6 নম্বর লাস্টে ইভালুয়েশন। এখানে দেখো 2001 সালে যেটা আপডেট হয়েছে, রিমেম্বারিং, তারপরে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে অ্যাপ্লাইং, তারপরে অ্যানালাইজিং, তারপরে ইভালুয়েটিং, আর 6 নম্বর হচ্ছে ক্রিয়েটিং। এখানে শুধু এটা ক্রস হয়ে গেছে। 2 নাম্বার হচ্ছে কি অ্যাফেক্টিভ ডোমেইন। অ্যাফেক্টিভ হচ্ছে আমাদের কি হার্ট মানে ইমোশনাল স্কিল, ইমোশনের সঙ্গে জড়িত। এখানে 5টা ক্যাটাগরি রয়েছে, দেখো রিসিভিং, রেসপন্ডিং, ভ্যালুইং, অর্গানাইজেশন, আর হচ্ছে লাস্টে ক্যারেক্টারাইজেশন। আর 3 নম্বর হচ্ছে সাইকোমোটর ডোমেইন, এটা আমাদের কি হ্যান্ড স্কিলের সঙ্গে জড়িত। প্রথমে হচ্ছে ইমিটেট, তারপর ম্যানিপুলেট, তারপরে প্রিসিশন, তারপরে আর্টিকুলেশন, লাস্টে হচ্ছে ন্যাচারালাইজেশন। তো এবার আমরা দেখব সোলো ট্যাক্সোনমি, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সোলো ট্যাক্সোনমিতে 5টি স্টেপ রয়েছে। প্রথমে হচ্ছে প্রি স্ট্রাকচারাল, নাম্বার 2-এ রয়েছে কি ইউনিস্ট্রাকচারাল, 3-তে হচ্ছে মাল্টি স্ট্রাকচারাল, আর নাম্বার 4 হচ্ছে কি রিলেশনাল, আর নাম্বার 5 হচ্ছে এক্সটেন্ডেড অ্যাবস্ট্রাক্ট। এবার আমরা দেখব 5 ইজ অফ কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজমের যে 5টি ই, প্রথমে হচ্ছে কি এঙ্গেজ, তারপরে নাম্বার 2-এ হচ্ছে এক্সপ্লোর, তারপর 3 নাম্বারে হচ্ছে এক্সপ্লেইন, 4 নম্বরে রয়েছে কি এলাবোরেট, আর লাস্ট হচ্ছে কি ইভালুয়েট। খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বারবার কোশ্চেন আসে। লার্নিং থিওরিজ ও রিলেটেড কিছু মডেল রয়েছে,
যেখান থেকে বারবার কোশ্চেন আসে এখানে কিন্তু ম্যাচ দ্য ফলোয়িং দিতে পারে, নয়তো ডিরেক্ট দিতে পারে। তো প্রথমত কি ইন্ডাকটিভ থিঙ্কিং মডেল, ইডা টেব্বা, কনসেপ্ট অলটেইনমেন্ট মডেল, ব্রুনার, দ্য পিকচার ওয়ার্ড ইন্ডাকটিভ মডেল, এইমিলি, তারপর সায়েন্টিফিক ইনকোয়ারি মডেল জোসেফ সোয়াফ, তারপর ইনকোয়ারি মডেল রিকার্ড সাসম্যান, তারপর নিমোনিক মডেল কে দিয়েছেন মাইকেল প্রিসলি, তারপর লাস্ট হচ্ছে কি অ্যাডভান্স অর্গানাইজার মডেল ডেভিড অসবল। দেখো টাইপস অফ ইভ্যালুয়েশন এই মূল্যায়ন টিচিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কেননা ছাত্রছাত্রীরা কতটা বুঝতে পারছেন বা বুঝছেন কিনা সেটা জানার জন্য এই ইভ্যালুয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইভ্যালুয়েশনের টাইপস দেখো প্রকারভেদ, প্রথমে নেচারের ভিত্তিতে, কোয়ান্টিটিভ এবং কোয়ালিটিটিভ, আর দ্বিতীয় হচ্ছে কি ফেজ অফ ইনস্ট্রাকশনের ভিত্তিতে। তো এখানে ফেজ মানে ফেজের উপর ভিত্তি করে রয়েছে তিনটি টাইপ, একটা হচ্ছে কি বিফোর, ডিউরিং আর হচ্ছে আফটার। প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, এই প্লেসমেন্ট ইভ্যালুয়েশন হচ্ছে ওই ইভ্যালুয়েশন যেখানে কি শিক্ষক ধরো জানতে চাইলেন যে আগে স্টুডেন্টরা কতটুকু জানে, এ বিষয়ে কতটুকু জানে না, বা বেসিক যদি স্টুডেন্টরা জানে তাহলে শিক্ষক বেসিক সেখান থেকে পড়াবেন না, মানে তারপর থেকে মানে পড়ানো মডারেট লেভেল থেকেই পড়ানো স্টার্ট করে দেবেন, সেটা হচ্ছে প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। আগেই কি স্টুডেন্টদের কাছে আমরা টেস্ট নেওয়া হচ্ছে তারা কতটা জানে কি না। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখে নিও। নেক্সট কি হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনটা কি ক্লাস চলাকালীন শিক্ষক যখন ক্লাস করাচ্ছেন কোনো টপিক একটা পড়িয়ে দিলেন, পড়ানোর পর সেখান থেকে কোশ্চেন অ্যান্সার হচ্ছে মানে কোশ্চেন ধরছেন স্টুডেন্টদের, সেটা হচ্ছে কি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখে নাও। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কি, এখানেও কি ডিউরিং দ্য সেশন, মানে শিক্ষক ধরো ক্লাস করাচ্ছেন, তো ক্লাস করানোকালীন বা কোনো টপিক পড়িয়ে দিলেন, পড়ানোর পর দেখা গেল কি যে সেই টপিকে স্টুডেন্টদের মধ্যে প্রবলেম দেখা দিল বা প্রবলেম হয়ে গেল, সেটা বুঝতে পারছে না স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা। তো কেন বুঝতে পারছে না সেটাকে এখানে আইডেন্টিফাই করা হচ্ছে, সেটা হচ্ছে কি ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। আর লাস্ট হচ্ছে কি সাবমেটিভ ইভ্যালুয়েশন। এই সাবমেটিভ ইভ্যালুয়েশন কি আফটার দ্য সেশন বা কোর্স, এন্ড অফ দ্য সেশন, মানে পুরো ধরো একটা সেমিস্টার বা একটা ইয়ার শেষ হয়ে যে লাস্টে ফাইনাল এক্সাম হবে, সেটা হচ্ছে কি সাবমেটিভ ইভ্যালুয়েশন। দেখো টিচিং অ্যাপটিটিউডের কিন্তু হিউম্যান মেমোরি সিলেবাসে নেই, খুবই সুন্দর একটা টপিক, এখান থেকে সিম্পলভাবে কোশ্চেন আসে, যেমন কি সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি। এই লং টার্ম মেমোরির আবার দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে কি এক্সপ্লিসিট আর একটা কি ইমপ্লিসিট। আর এক্সপ্লিসিট মেমোরির আবার কি দুটো টাইপ রয়েছে, একটা হচ্ছে এপিসোডিক আর একটা রয়েছে কি সিমেন্টিক। এখান থেকে ধরো এক্সপ্লিসিট লং টার্ম মেমোরির টাইপ চাইলো, তো কিন্তু এ দুটো, আর বাকি যে টাইপগুলো পড়বে সেটাতে হচ্ছে কি ইমপ্লিসিট। তোমরা এখান থেকে শুধু এই দুটো মনে রাখবে, বাকি এলিমিনেশন করে দিতে পারবে। এখান থেকে কোশ্চেন আসে, এটা নিউ টপিক। টিচিং অ্যাপটিটিউড শেষ হয়ে গেল, এখন আমরা রিসার্চ অ্যাপটিটিউড নিয়ে আলোচনা করব। তো রিসার্চ অ্যাপটিটিউডের যে সমস্ত বিষয় খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। রিসার্চ অ্যাপটিটিউড দেখো গবেষণার যোগ্যতা। এখানে তুমি নেট সেট পাস করে বা জিআরএফ পেয়ে তুমি যে একজন রিসার্চ স্কলার হবে, ফিউচারে রিসার্চ করবে, তার জন্য যে তোমার এখানে দক্ষতা সেটা চেক করা হয়। বা এই রিসার্চ অ্যাপটিটিউডের প্রথমে দেখো যে রিসার্চ আমরা জানি কি নতুন কিছু খোঁজার যে প্রসেস বা প্রক্রিয়া, সেটাকে রিসার্চ বলা হয়। তো সেটা হচ্ছে রিসার্চ। হোয়াট ইজ রিসার্চ, এই রিসার্চের দেখো এই রিসার্চের প্রত্যেকটা লেটারের কিছু অর্থ আছে,
সেই অর্থগুলো এখানে দেওয়া আছে। প্রথমে আরতে হচ্ছে র্যাশনাল ওয়ে অফ থিঙ্কিং, ইতে হচ্ছে কি এক্সপার্ট, এসতে সার্চ বা সলিউশন, ইতে হচ্ছে এক্স্যাক্টনেস, তারপর এতে দেখো অ্যানালাইসিস, আরতে হচ্ছে কি রিলেশন অফ ফ্যাক্ট, সিতে হচ্ছে ক্রিটিক্যাল অবজারভেশন, আর এইচতে হচ্ছে অনেস্টি বা হার্ডওয়ার্ক। ক্যারেক্টারিস্টিক অফ রিসার্চ, রিসার্চের বৈশিষ্ট্য, এখানে কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য দেওয়া আছে। এখান থেকে ডিরেক্ট কিন্তু কোশ্চেনে আসে, ধরো 5টা বা 4টা দিয়ে দিল এখানকার বৈশিষ্ট্য, তোমাকে আইডেন্টিফাই বা চুজ করতে হচ্ছে। তো প্রথমে দেখো অবজেক্টিভিটি, তারপর রিয়েলেবিলিটি, ভ্যালিডিটির আবার কিছু টাইপস রয়েছে, যেমন কি ইন্টারনাল ভ্যালিডিটি, এক্সটার্নাল ভ্যালিডিটি, ফেজ ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, ক্রাইটেরিয়ন, তারপর লাস্ট হচ্ছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। তারপর এখানে রিসার্চের বৈশিষ্ট্য আবার অ্যাকুরেসি, ক্রিয়েডিবিলিটি, জেনারেলাইজেশন, তারপর এমপিরিক্যাল, সিস্টেমেটিক, তারপর লজিক্যাল, আর হচ্ছে কি রেপ্লিকেবল, লাস্ট হচ্ছে সাইক্লিক্যাল। এই সাইক্লিক্যাল খুবই ইম্পর্টেন্ট। দেখো আমরা পরবর্তীতে যখন রিসার্চের স্টেপ পড়বো বা জানবো, সেখানে প্রথমেই কি আমরা যখন রিসার্চ করতে যাই, তার প্রথমে যখন প্রপোজাল লিখি, তার প্রথমেই হচ্ছে আমাদের কি আইডেন্টিফাই দ্য প্রবলেমকে আমাদের আগে আইডেন্টিফাই করতে হয়। আবার কি রিসার্চ এমন না যে সলিউশন হবে, সলিউশন তো হবে, রিসার্চ কি প্রবলেমে শুরু হতে পারে, আবার কি লাস্টে প্রবলেমে গিয়ে শেষ হতে পারে। এবার দেখো টাইপস অফ রিসার্চ। তো অবজেক্টিভসের ভিত্তিতে কোন কোন টাইপস রয়েছে, ডিসক্রিপটিভ, কোরিলেশনাল, এক্সপ্লোরেটরি, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল। আর আউটকামের উপর ভিত্তি করে যে রিসার্চের টাইপস রয়েছে ফান্ডামেন্টাল আর হচ্ছে অ্যাপ্লাই। এই ফান্ডামেন্টাল রিসার্চের আর একটা নাম পিওর রিসার্চ, হ্যাঁ, বা বেসিক রিসার্চ বলা হয়, যেখানে নতুন কিছু আমরা খুঁজি। অ্যাপ্লাই রিসার্চের আর একটা টাইপস রয়েছে অ্যাকশন রিসার্চ। তারপর লজিকের উপর ভিত্তি করে যে রিসার্চের টাইপস, সেটা হচ্ছে কি ডিডাকটিভ, আর একটা হচ্ছে ইন্ডাকটিভ। প্রসেসের উপর ভিত্তি করে হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ আর হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। ইনকোয়ারি মুডের উপর যে রিসার্চ, স্ট্রাকচার, আর একটা হচ্ছে কি আনস্ট্রাকচার্ড। লাস্ট হচ্ছে আইডিয়া বা কনসেপ্টের উপর ভিত্তি করে, যেমন কনসেপচুয়াল রিসার্চ আর একটা এমপিরিক্যাল রিসার্চ। স্টেপস অফ রিসার্চ, রিসার্চের কিছু স্টেপস রয়েছে। দেখো এখান থেকে ক্রোনোলজি বেসড কোশ্চেন আসে। তো প্রথমে হচ্ছে কি আইডেন্টিফাই দ্য প্রবলেমকে আইডেন্টিফাই করব আমরা। তারপর কি লিটারেচার রিভিউ, তারপর কি সেট অবজেক্টিভস, তারপর মেথোডোলজি, তারপর ডাটা কালেক্ট করব, 6 নম্বর ডাটা অ্যানালাইসিস করব, 7 নম্বরে কনক্লুশন, আর 8 নম্বর হচ্ছে রিপোর্ট রাইটিং লিখব। তো এই হলো রিসার্চের স্টেপস। টাইপস অফ স্কেল, এই স্কেল থেকে দু ধরনের কোশ্চেন আসে, হয়তো ম্যাচ দ্য ফলোয়িং দেবে, নয়তো কি ক্রোনোলজি। যদি ক্রোনোলজি অ্যাসেন্ডিং অর্ডারে দেয়, তাহলে দেখো নমিনাল স্কেল, 2 নম্বরে আসবে কি অর্ডিনাল, 3 নম্বরে হচ্ছে ইন্টারভাল স্কেল, আর লাস্ট 4 নম্বর হচ্ছে কি রেশো স্কেল। এটাকে যদি ডিসেন্ডিং অর্ডারে বলে, তাহলে প্রথমের দিকে আসবে কি রেশো, তারপর হচ্ছে ইন্টারভাল, তারপর হচ্ছে অর্ডিনাল, তারপর নমিনাল। মানে অ্যাসেন্ডিং আসলে সোজাভাবে এভাবে, আর ডিসেন্ডিং আসলে এভাবে উল্টে যাবে। তো নমিনাল স্কেল, এটাতে শুধু নাম হয়, যেমন দেখো এক্সাম্পল দেওয়া আছে জেন্ডার, ন্যাশনালিটি, হ্যাঁ এক্সাম্পল। এই এক্সাম্পলগুলো দিয়ে কি ম্যাচ ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন কিন্তু আসে। দ্বিতীয়ত অর্ডিনাল, এখানে নামের সাথে সাথে অর্ডারও থাকে। যখন দেখো যেমন হচ্ছে এডুকেশনাল লেভেল, স্যাটিসফ্যাকশন, রেটিংস, র্যাঙ্কিং, এই যে অর্ডিনাল স্কেল। আর ইন্টারভেল স্কেলে নমিনাল, এখানে নাম থাকছে, সাথে সাথে অর্ডারও থাকছে, সাথে সাথে ইন্টারভেল। তো ইন্টারভেলের এক্সাম্পল দেখো এখানে টেম্পারেচার, আইকিউ আইকিউ স্কোরস। তারপর রেশো, এই রেশো স্কেলে যেমন এক্সাম্পল হচ্ছে ওয়েট, হাইট। দেখো টাইপস অফ স্যাম্পলিং। তো রিসার্চ করার সময় আমাদের স্যাম্পল বলতে দেখো পুরো একটা পপুলেশনের মধ্যে
যখন আমরা কিছু সংখ্যক মানুষের নিয়ে মানে ধরো একটা রিসার্চ করব, সেটা হচ্ছে স্যাম্পল, মানে কিছু সংখ্যক। আমাদের তো পুরা পপুলেশনে যাওয়া বা রিসার্চ করা সম্ভব না, এই জন্য একটা স্যাম্পল, কিছু সংখ্যক নিয়ে যে আমরা কাজ করব সেটাকে আমরা স্যাম্পল বলি। তো স্যাম্পলের টাইপস রয়েছে, দেখো প্রবাবিলিটি স্যাম্পলিং আর হচ্ছে কি নন প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি স্যাম্পলের যে কিছু টাইপস সেগুলো দেখো, সিম্পল র্যান্ডম, সিস্টেমেটিক আর হচ্ছে কি ক্লাস্টার। এখানে ডিরেক্ট কোশ্চেন আসে কি প্রবাবিলিটি স্যাম্পলিং আইডেন্টিফাই করো, তো এখানে কিছু নন প্রবাবিলিটি টাইপসের দিবে আর হচ্ছে কি সাথে প্রবাবিলিটি দিয়ে দিল। তো সেখান থেকে তোমাদের চুজ করতে হবে যে কোনগুলো প্রবাবিলিটি স্যাম্পলিং আর কোনগুলো হচ্ছে কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটি স্যাম্পলিং এর আমরা কি চারটা টাইপস দেখলাম, সিম্পল র্যান্ডম আর সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড আর হচ্ছে কি ক্লাস্টার স্যাম্পলিং। এই চারটা হচ্ছে কি প্রবাবিলিটি স্যাম্পলিং। তো এখন আমরা দেখব যে টাইপস অফ নন প্রবাবিলিটি স্যাম্পলিং। নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর সঙ্গে কোন কোন টাইপস রয়েছে, দেখো কনভিনিয়েন্স স্যাম্পলিং, কোটা স্যাম্পলিং, পারপোসিভ স্যাম্পলিং আর হচ্ছে স্নোবল স্যাম্পলিং। এই চারটা হচ্ছে কি নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর টাইপস। টপিক দেখব ইউজিসি রেজুলেশন 2018। তো এখানে প্লাগিজমের কিছু লেভেল রয়েছে, মানে পেনাল্টি লেগে যায়, আমাদের উপর সাজা হয়ে যায় যদি আমরা কারো কাছ থেকে কিছু কপি করি, সেটার যদি ক্রেডিট না দিই বা কতটুকু আমরা কপি করতে পারবো তার যে লেভেল। দেখো 0 লেভেলে হচ্ছে 10%, এখানে কোনো সাজা হবে না, নো পেনাল্টি। আর লেভেল 1-এ 10 থেকে 40%। এখানে তুমি 10 থেকে 40%, এখানে তাহলে 6 মান্থের ইয়া হতে পারে রিসাবমিট করার জন্য। আর লেভেল 2 হচ্ছে কি 40 থেকে 60%। আর লেভেল 3 হচ্ছে কি 6%-এর উপরে যদি তুমি কারো কি চুরি করো, কারো কাছ থেকে কপি করো কারো কিছু, তাহলে সেখানে তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হতে পারে। আর ফ্যাকাল্টির ক্ষেত্রে দেখো লেভেল 1-এ 1 ইয়ার নো পাবলিকেশন, লেভেল 2-এ 2 ইয়ার নো পাবলিকেশন, আর লেভেল 3-তে নো পাবলিকেশন ফর 3 ইয়ার্স। দেখো এপিএ স্টাইল এবং এমএলএ স্টাইল। এপিএ স্টাইলে হচ্ছে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন। এখানে অথর্সের কি লাস্ট নেম হয়, ফাইনাল ফার্স্ট ইনিশিয়াল এবং ইয়ার হয়, তারপর টাইটেল অফ দ্য ওয়ার্ক, তারপরে আর এখানে এটা ইউজ হয় কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে, সোশ্যাল সায়েন্স, এডুকেশন অ্যান্ড বিজনেস। আর এমএলএর ফুল ফর্ম মডার্ন ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এখানে দেখো অথরের লাস্ট নেমও হয় আবার ফার্স্ট নেমও হয়, তারপর টাইটেল অফ দ্য ওয়ার্ক, দেন সব। আর ইউজ হয় কোন সাবজেক্টে, হিউম্যানিটিস, লিটারেচার এবং আর্টস। কম্প্রেহেনশন দেখো বা প্যাসেজ, এই প্যাসেজে 5টা কোশ্চেন পেপার 1-এ থাকে আর 10টা কোশ্চেন থাকে পেপার 2-এ। এই কম্প্রেহেনশনে টোটাল তোমরা পাবে 30 নম্বর, মানে ভালো একটা স্কোর। তো এই কম্প্রেহেনশন কি করে, অনেকেই সেটাকে স্কিপ করে যায়, একবারে গিয়ে কি এক্সামে পারফরমেন্স করতে চায়, কিন্তু সেটা একদমই উচিত না। তোমাদের প্রত্যেক দিন ডেইলি একটা করে অন্তত প্রিভিয়াস ইয়ার্স পেপার থেকে তোমাদের কি মানে প্যাসেজ প্র্যাকটিস করা খুবই দরকার। তো প্যাসেজ প্রত্যেক দিন প্র্যাকটিস করো, আমি এখানে একটা দিয়ে দেবো আর তোমরা সেটা পড়ে 5টা কোশ্চেনের অ্যান্সার কমেন্ট সেকশনে জানাবে। এই যে এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা পড়বে তোমরা ভালো করে, পড়ে তারপর আমি কোশ্চেন দিয়ে দেবো 5টা, আর সেই একটা করে অ্যান্সার মানে 5টারই অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে আমাকে। তো প্যাসেজে দেখো, প্যাসেজ করার কিছু ট্রিক্স রয়েছে। তো প্রথমত এই লেখা থাকে কি রিড দ্য ফলোয়িং প্যাসেজ, এটা তোমরা ভুলেও করবে না। প্রথমে তোমরা ডিরেক্ট চলে যাবে কোশ্চেনে, কোশ্চেন পড়বে তারপরে প্যাসেজ। আর কেননা প্রথমে যদি তোমরা এই প্যাসেজটা পড়া শুরু করে দাও না, তাহলে অনেকটা সময় এখানেই চলে যাবে আর পরে নার্ভাস ফিল হবে, আর এক্সামে আমাদের কি টাইমও খুব কম থাকে। তাই প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের কোশ্চেন পড়া। ফার্স্ট কোশ্চেন পড়বে আর প্রথমের দিকের এই প্যারাগ্রাফ মানে প্রথমের দিকে লাইনগুলো পড়া শুরু করবে, তারপরে সেখানে অ্যান্সার পেয়ে গেলে তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এইভাবে তোমরা প্যাসেজ সলভ করবে।
কোশ্চেন নাম্বার 1 দেখো তোমরা। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 5। এবার ইউনিট 4 কমিউনিকেশন। দেখো কমিউনিকেশনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, কনসেপ্টগুলো, তো এখন আমরা সেগুলো দেখব। হোয়াট ইজ কমিউনিকেশন? দেখো কমিউনিকেশন কি, যোগাযোগ বা সংযোগ কি। দেখো এটা কি করে, এটা ইট ইজ এ ক্রিয়েট আন্ডারস্ট্যান্ড, মানে আমরা যে আমাদের যে বোঝার ক্ষমতা বা বোঝার ক্যাপাসিটি সেটাকে বাড়ায়, বা এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কমিউনিকেশন না হলে আমরা বুঝবো কি করে। দেখো আর কমিউনিকেশন করার জন্য কি একজন সেন্ডার আর একজন রিসিভারের প্রয়োজন হবে, একজন মেসেজ দেবে আর একজন সেটা বুঝবে। হ্যাঁ, এটাই হচ্ছে কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন কি, এর আগে আমরা টিচিংয়ে দেখেছি যে টিচিং ইজ এ কমিউনিকেশন। কেননা কমিউনিকেশন ছাড়া টিচিং তো সম্ভবই না। যত ভালো কমিউনিকেশন হবে তত ভালো টিচিং হবে। সেম এখানে কমিউনিকেশনও আমাদের এখানে দেখো যোগাযোগ বা সংযোগ, কমিউনিকেশন মানে একজন সেন্ডার থাকবে আর একজন রিসিভার, একজন কি মেসেজ দেবে আর একজন সেটা বুঝবে, মানে আন্ডারস্ট্যান্ড করবে, সেটা হচ্ছে কমিউনিকেশন। তো এই কমিউনিকেশন ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, দুটি ল্যাটিন ওয়ার্ড, একটা হচ্ছে কি কমিউনিকেয়ার আর একটা হচ্ছে কমিউনিস। ক্যারেক্টারিস্টিক অফ কমিউনিকেশন। দেখো কমিউনিকেশনের বৈশিষ্ট্য দেখে নাও, এখান থেকে ডিরেক্ট কিছু তুলে দেবে, তোমাদের আইডেন্টিফাই করতে হবে, এখান থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে। তো প্রথমত কমিউনিকেশন কি, টু ওয়ে প্রসেস। তারপর নলেজ অফ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তারপর হচ্ছে কি এক্সচেঞ্জ অফ আইডিয়া, আমরা একে অপরের আইডিয়াকে কি এক্সচেঞ্জ করি। তারপর এটা দেখলাম নলেজ অফ ল্যাঙ্গুয়েজ। তারপর কন্টিনিউয়াস প্রসেস, তারপর ইউজ অফ ওয়ার্ড অ্যাজ উইল অ্যাজ এ সিম্বল। হ্যাঁ, আমরা এখানে কি ওয়ার্ডের মাধ্যমে কমিউনিকেশন করতে পারি, শব্দের মাধ্যমে, আবার সিম্বলের মাধ্যমেও, যেমন ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশনে এরপর আমরা কি টাইপসে দেখতে পাবো। হ্যাঁ, তারপর কমিউনিকেশন ইজ অ্যান হচ্ছে কি ইনলেস প্রসেস। তারপর ডিরেক্ট ইনডাইরেক্ট, তারপর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বললামই একে অপরকে আমরা বুঝবো। তারপর ফর্মাল ইনফর্মাল কমিউনিকেশন, হ্যাঁ ডিরেক্ট ইনডাইরেক্ট দেখে নিলাম। তো এগুলো কি কমিউনিকেশনের বৈশিষ্ট্য। কমিউনিকেশন প্রসেস বা 7 কি স্টেপস, ভেরি ইম্পর্টেন্ট এখানে কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন প্রথমে সেন্ডার, তারপর মেসেজ, তারপর ইনকোডিং, তারপর মিডিয়া বা চ্যানেল, তারপর রিসিভার, তারপর হচ্ছে ডিকোডিং, ফিডব্যাক। দেখো সেন্ডার, ধরো আমি কাউকে মেসেজ দেব, ধরো আমি সেন্ডার, তারপরে মেসেজে আমরা মানে আমি কি কি ইনফরমেশান দিলাম, তারপর সেখানে কি ইনকোডিং করলাম ঠিক আছে কি না, কি স্যাম্বল দেবো, কি ওয়ার্ডে লিখবো, কিভাবে লিখবো, তারপর সেটা কি একটা মিডিয়ার মাধ্যমে পাঠাবো কাউকে, সেটা সে রিসিভার একজন, ধরো আমার একজন ফ্রেন্ড, সে রিসিভ করলো, সেটা দেখলো, তারপর সেটা সে ডিকোড করলো, সে মেসেজটা বুঝলো, তারপর ফিডব্যাক দিল আমাকে। এটা হচ্ছে কি কমিউনিকেশন প্রসেস বা স্টেপ। এবার আমরা দেখব ডিফারেন্স বিটুইন এসিঙ্ক্রোনাস এবং সিঙ্ক্রোনাস কমিউনিকেশনের মধ্যে। তো এসিঙ্ক্রোনাস বলতে দেখো এখানে এমন একটা কমিউনিকেশন এসিঙ্ক্রোনাস, তার এক্সাম্পল দেখো ইমেল, রেকর্ডেড ভিডিও, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটায় যদি কি লাইভ হতো তাহলে সেটা হতো কি সিঙ্ক্রোনাস, মানে যেটা লাইভে রিয়েল টাইমে হয় সেটা হচ্ছে কি সিঙ্ক্রোনাস কমিউনিকেশন, আর যেটা রিয়েল টাইমে হয় না সেটা হচ্ছে কি এসিঙ্ক্রোনাস। যেমন এসিঙ্ক্রোনাসের কি এক্সাম্পল ইমেল, রেকর্ডেড ভিডিও, ব্লগস, হ্যাঁ এই সমস্ত কিছু। আর সিঙ্ক্রোনাসে যেমন লাইভ ভিডিও ক্লাস, ফেস টু ফেস মিটিং, যখন তোমরা কারোর সঙ্গে দেখা করো, কথা বলো, সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস কমিউনিকেশন। বা ভিডিও কনফারেন্স,
ইত্যাদি। পারপোজ অবজেক্টিভ অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের উদ্দেশ্য কি? দেখো, গেট এ প্রোভাইড ইনফরমেশন, গিভস ইনস্ট্রাকশন, সাজেশন, অ্যাডভাইস, টু মেক এ রিকোয়েস্ট, এটসেট্রা। দেখো, এটা ইম্পর্টেন্ট। 4 S অফ কমিউনিকেশন। 4 S, এসতে কি শর্টনেস, এসতে সিম্পলিসিটি, এসতে স্ট্রেংথ, আর এসতে হচ্ছে কি সিনসিয়ারিটি। এখান থেকে ডিরেক্ট কোশ্চেন আসতে পারে। 4 S অফ কমিউনিকেশন, এখানে ধরো স্ট্রেংথের জায়গায় অন্য কিছু দিয়ে দিল, এই 4S। দেখো, অ্যাফেক্টিভ কমিউনিকেশন স্কিল। অ্যাফেক্টিভ কখন হবে কমিউনিকেশন? অবজারভেন্স, ক্লিয়ারিটি হবে যখন, লিসেনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, তারপর ইমোশনাল ইন্টেলিজেন্স আসবে এখানে, হ্যাঁ ইমোশনাল ইন্টেলিজেন্স, তারপরে সেলফ এফিসিয়েন্সি আর সেলফ কনফিডেন্স যখন পাবে তোমরা, তারপর হচ্ছে কি রেসপেক্টফুলনেস। এগুলো কি কমিউনিকেশনের, অ্যাফেক্টিভ কমিউনিকেশনের স্কিলস। দেখো, এখন টাইপস অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের বিভিন্ন প্রকারভেদ। তার মধ্যে দেখো, রিলেশনের উপর ভিত্তি করে আমরা প্রথমে দেখব। তো রিলেশনের উপর ভিত্তি করে ইন্টারপার্সোনাল বা হচ্ছে ডায়াডিক কমিউনিকেশন, এটার আর এক নাম কি ডায়াডিক কমিউনিকেশন। তো এই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন বিটুইন 2 more পার্সন, 2 এর বেশি মানুষের সঙ্গে যখন আমরা কি কমিউনিকেট করি, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনালের কিছু স্টেজ রয়েছে, এখানে আসে কোশ্চেন। দেখো, ফ্যাটিক, পার্সোনাল, আর হচ্ছে কি ইন্টিমেট। তারপর এটাও কি রিলেশনের উপর ভিত্তি করে কি ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ইন্ট্রাপার্সোনাল হচ্ছে যখন আমরা নিজের সঙ্গেই ওয়ান ইট সেলফ, মানে নিজের সঙ্গে, যেমন মেডিটেশন করো যখন তোমরা, হ্যাঁ নিজের সঙ্গে যখন কথা বলো, সেটা হচ্ছে কি ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। তারপর কি মাস বা মিডিয়েটেড কমিউনিকেশন, মাস কমিউনিকেশন। তারপর হচ্ছে গ্রুপ কমিউনিকেশন। গ্রুপ কমিউনিকেশন হচ্ছে যখন একটা গোলকে আমরা অ্যাচিভ করি, সেখানে কি স্মলও গ্রুপ হতে পারে, সেখানে লার্জ গ্রুপও হতে পারে, হ্যাঁ সেটা হচ্ছে কি গ্রুপ কমিউনিকেশন। এর আগে আমরা দেখলাম কি যে রিলেশনের উপর ভিত্তি করে কিছু টাইপস। এখন দেখো, পারপোজ বা স্টাইলের উপর ভিত্তি করে কিছু কমিউনিকেশনের প্রকারভেদ বা টাইপস। সে হচ্ছে কি ফর্মাল, আর একটা রয়েছে ইনফর্মাল। তো ফর্মাল কমিউনিকেশন কি? ফর্মাল যখন আপার লেভেলে ম্যানেজমেন্ট কি ফর ডে টু ডে হবে, সেটা হচ্ছে কি ফর্মাল কমিউনিকেশন। তো ফর্মাল কমিউনিকেশনের কিছু দেখো এখানে, যেমন চেইন নেটওয়ার্ক, হ্যাঁ স্টার নেটওয়ার্ক, তারপর কি সার্কেল নেটওয়ার্ক, চ্যানেল নেটওয়ার্ক, হ্যাঁ ইনভার্টেড নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ওয়াই নেটওয়ার্ক। এগুলো কি? এগুলো সব হচ্ছে, এগুলো হচ্ছে ফর্মাল কমিউনিকেশন। ইনফর্মাল কমিউনিকেশন, ফর্মাল কমিউনিকেশন আমরা দেখলাম যে অফিসিয়ালি, এখানে কিন্তু আনঅফিসিয়ালি। তো ইনফর্মাল কমিউনিকেশনের যেমন রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড নেটওয়ার্ক, তারপরে গসিপ নেটওয়ার্ক, হ্যাঁ ক্লাস্টার নেটওয়ার্ক, এগুলো হচ্ছে রয়েছে কি ইনফর্মাল কমিউনিকেশনে। আর ইনফর্মাল কমিউনিকেশনের আর একটা নাম দেখো তোমরা, গ্রাফিফাইং। তো এখন আমরা দেখব কি যে বেসিস অফ ডিরেকশন, ডিরেকশনের উপর ভিত্তি করে 3 টাইপস অফ কমিউনিকেশন রয়েছে। যেমন ভার্টিক্যাল কমিউনিকেশন, হরিজন্টাল বা লিটারাল কমিউনিকেশন, আর হচ্ছে কি ডায়াগোনাল কমিউনিকেশন। তো ভার্টিক্যাল কমিউনিকেশন দেখো, ভার্টিক্যাল হচ্ছে যেখানে কি টপ ডাউন, মানে নিচ থেকে উপর, ধরো এখানে নিচ থেকে উপরে যে কমিউনিকেশন হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন। তো এখন যদি হরিজন্টাল দেখি, বা হরিজন্টাল কিন্তু সেম লেভেলের যে কমিউনিকেশন, সেটা হচ্ছে কি হরিজন্টাল। আর ডায়াগোনাল হচ্ছে কি মানে উপর নিচ ক্রস করে দিলে, যেমন এই ডিপার্টমেন্টের সঙ্গে ওই ডিপার্টমেন্টের কথোপকথন, ওই ডিপার্টমেন্টের সঙ্গে, এটা হচ্ছে কি ডায়াগোনাল।
তো এবার আমরা দেখব ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। আমরা যেই কমিউনিকেট করি বা একে অপরকে বোঝার চেষ্টা করি বা বোঝার যে ক্ষমতা আমাদের, সেখানে কিন্তু আমাদের অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়। সেই ব্যারিয়ার অফ কমিউনিকেশন দেখো, প্রথমে অর্গানাইজেশনাল ব্যারিয়ার। অর্গানাইজেশনে যেমন রুলস, পলিসি, ফ্যাসিলিটিস, তারপর স্ট্রাকচারের যে ব্যারিয়ার। তারপর ফিজিক্যাল ব্যারিয়ার্স, হ্যাঁ, ফিজিক্যালি যে ব্যারিয়ার হয় সেটা, যেমন ব্যাকগ্রাউন্ড নয়েজ, সেটা হচ্ছে কি ফিজিক্যাল ব্যারিয়ার। সাইকোলজিক্যাল ব্যারিয়ার, সাইকোলজিক্যালে যেমন ফিল্টারিং, ফিয়ার, ইমোশন, হ্যাঁ, পারসেপশন, তারপর পুয়ার লিসেনিং, পুয়ার রিটেনশন। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেমন পুয়ার মেসেজ, সিমেন্টিক্স, সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের মধ্যে পড়ে। তারপর কালচারাল ব্যারিয়ার, কালচারালে যেমন ইথনিসেন্ট্রিসিজম, মানে কি নিজের কালচারকে দেখানো, মানে উপরে রাখা, সেটার যে ব্যারিয়ার। আর লাস্ট হচ্ছে কি মেকানিক্যাল ব্যারিয়ার। মেকানিক্যাল যেমন টেলিফোনিক লাইন্স। মাস মিডিয়া, দেখো এই মাস মিডিয়া থেকে এখন কিন্তু প্রচুর কোশ্চেন আসে, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি। তো 6 টাইপস রয়েছে মেইন। তো প্রথমে ট্র্যাডিশনাল মিডিয়া, তারপর প্রিন্ট মিডিয়া, তারপর ইলেকট্রনিক বা ব্রডকাস্টিং মিডিয়া, তারপর আউটডোর মিডিয়া, তারপর ট্রান্সিট মিডিয়া, আর লাস্টে ডিজিটাল মিডিয়া বা নিউ মিডিয়া বা ইন্টারনেট। তো এই 6 টাইপস অফ মাস মিডিয়া। দেখো ট্র্যাডিশনাল মিডিয়ার সঙ্গে যে রিলেটেড এক্সাম্পল দেখে নিতে পারো তোমরা এখানে। প্রিন্টিং, হ্যাঁ, অনেক কিছু রয়েছে। স্টোরি টেলিং ইম্পর্টেন্ট, যেমন, হ্যাঁ, রুরাল রেডিও। তো এগুলো সব কি ট্র্যাডিশনাল মিডিয়া। নেক্সট প্রিন্ট মিডিয়া, দেখো প্রিন্ট মিডিয়ার সঙ্গে রিলেটেড নিউজ পেপার, হ্যাঁ, তারপর জার্নালস, বুকস, নোবেলস, হ্যাঁ, এগুলো সব প্রিন্ট মিডিয়া। এবার দেখো ইলেকট্রনিক বা ব্রডকাস্টিং মিডিয়া, টেলিভিশন, রেডিও, হ্যাঁ, ট্র্যাডিশনাল কি টেলিফোন, ফিল্ম, মুভি, তারপর ভিডিও গেমস, এগুলো সব ইলেকট্রনিক ব্রডকাস্টিং মিডিয়া। নেক্সট কি আউটডোর মিডিয়া। তো আউটডোর মিডিয়ার সঙ্গে দেখো তোমরা ব্যানার, পোস্টার, সাইন, এই ইম্পর্টেন্ট কিছু সব দেখতে পারো তোমরা, এগুলো সব কি আউটডোর মিডিয়ার মধ্যে পড়ে। দেখো ট্রানজিট মিডিয়া, যেমন বাসে, রেলওয়ে, তারপর ট্যাক্সি, তারপর ট্রানজিট শেল্টার, এগুলো সব কি ট্রানজিট মিডিয়া। এখন দেখো নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া, সেখানে ওয়েবসাইট, ইমেল, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, তারপর হচ্ছে ইবুকস, তারপরে ডিজিটাল ভিডিওস, কম্পিউটার অ্যানিমেশন, ভার্চুয়াল ওয়ার্ল্ড, ভার্চুয়াল রিয়ালিটি, এ সমস্ত কিছু হচ্ছে নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়া। দেখো এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে কোশ্চেন আসে এখন ফিল্ম রিলেটেড। ভারতের প্রথম মুভিকে নাম কি, কত সালে এসেছে, ভারতের প্রথম টকি ফিল্মের নাম কি, হ্যাঁ, এই সমস্ত কিছু। আর সাইলেন্ট মুভির নাম কি, দেখো রাজা হরিশ্চন্দ্র সাইলেন্ট মুভি ফিল্ম, তো 1913 সালে এসেছিল। ডাইরেক্টরের নাম কি, দাদা সাহেব ফালকে। তারপর দ্বিতীয়ত টকি ফিল্ম, যেমন কি আলম এরা, কত সালে, 1931 সালে এসেছে। তো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট মুভির নাম দিলাম, ইয়ারগুলো দেখে নিও, তাদের ডিরেক্টরের নাম এবং থিম। এখানে ম্যাচ দ্য ফলোয়িং বা হচ্ছে কি ক্রোনোলজি বেস কোশ্চেন এখান থেকে আসে, দেখবে প্রিভিয়াস ইয়ার্সে প্রচুর এসেছে এখান থেকে কোশ্চেন। নেক্সট দেখো দূরদর্শন থেকে আসে ক্রোনোলজি বা ম্যাচ দ্য ফলোয়িং। কৃষি দর্শন,
1967, তারপর কি চিত্রাহার 1982, হামলোক 1984, বুনিয়াদ 1986, রামায়ণ 1987, তারপর কি মুগধি ডেস বা মগধি ডেস 1987, তারপর মহাভারত 1988, হ্যাঁ ভারত এক খোঁজ 1988। এখানে কিছু হলিউড মুভির নাম দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। এখান থেকে ক্রোনোলজি বেস বা ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন আসে, পলিটিক্যাল সায়েন্সের পেপারে এসেছিল বা আদার্স পেপারও এসেছে। হলিউড মুভির নাম এবং কি তাদের হচ্ছে এই যে ইয়ারগুলো দেখে নিও। মডেল অফ কমিউনিকেশন, তো এই মডেলে তোমরা দেখতে পারো এখানে কি ক্রোনোলজি বেসড কোশ্চেন আসে শুধু। হ্যাঁ এখানে দেওয়া আছে কোনটা লিনিয়ার, কোনটা ইন্টারেক্টিভ, হ্যাঁ কোনটা ডাইনামিক মডেল, এগুলো দেওয়া আছে এখানে, তো তোমরা একবার দেখে নিও। ম্যাথামেটিক্যাল রিজনিং, দেখো ম্যাথামেটিক্যাল রিজনিংয়ে তোমাদের বেসিক ম্যাথ তো জানতেই হবে। আর এতটুকু যদি তোমরা না পারো, দেখো ম্যাথ থেকে কিন্তু 6টার বেশি কোশ্চেন আসে। 6টার বেশি না আসলেও কিন্তু 5টার বেশি আসবেই, 5টা 6টা কোশ্চেন আসবেই প্রত্যেকবার, প্রত্যেকটি পেপারের মধ্যেই আসবে সেটা। আর সেখান থেকে তোমরা নাম্বার সিরিজ আর লেটার সিরিজ অন্তত করে নিতে পারো, তাহলে 2টো কোশ্চেন পেয়ে গেলে। আর 4টা বাকি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো যে আসে সেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে একটা তোমাদের মধ্যে আইডিয়া এসে যাবে বা পারবে তোমরা। এমন না যে হ্যাঁ নিয়ম কিছু জানতে হয় ম্যাথের বেসিক, তো আমি এখানে দিয়ে দেবো নিয়মগুলো, আর সাথে কি নাম্বার সিরিজ লেটার সিরিজ কিছু এখানে প্র্যাকটিস করব। তো প্রথমে দেখো তোমরা নাম্বার সিরিজ, এই নাম্বার সিরিজে প্রাইম নাম্বার সিরিজ আমরা দেখব। তো প্রাইম নাম্বার জানোই তোমরা, দেখো এখানে কত 2, তারপর 3 রয়েছে, 5 রয়েছে, 7, তারপর 11, তারপর 13, তারপর 17, কত হবে এখানে প্রাইম নাম্বার? তো এখানে আসবে কত 19। এবার দেখো তোমরা কি ডিফারেন্স নাম্বার সিরিজ, এই ডিফারেন্স নাম্বার সিরিজে ডিফারেন্স খুঁজতে হবে আমাদের। এই যে নাম্বারগুলো দেওয়া আছে 2, 5, 8, 11, 14, 17, তারপর কি 23 আর 26, তো এদের মধ্যে ডিফারেন্স কত করে, এদের মধ্যে ডিফারেন্স রয়েছে। মানে ডিফারেন্স সিরিজ কিন্তু সব থেকে সোজা হয়, আমাদের ডিফারেন্স বার করতে হয়। দেখো এখানে যদি আমরা ডিফারেন্স দেখি 2 আর 5-এর মধ্যে এখানে 3, তারপর 5 আর 8-এর মধ্যে যদি ডিফারেন্স দেখি এখানেও কিন্তু 3, তারপর 8 আর 11-এর মধ্যে এখানেও 3, তারপর 11 আর 14-এর মধ্যে এখানেও 3, তারপর 14 আর 17-এর মধ্যে এখানেও 3। তার মানে এখানে কত হবে, অ্যান্সার কত হবে? তাহলে 20 আসবে এখানে। যদি আমরা এখানে 20 লিখি তাহলে দেখবে যে 17 আর 20 হয়ে গেল, এখানেও 3, তারপর 20 আর 23-এর মধ্যে এখানেও 3, তারপর হচ্ছে কি তোমাদের 23, 26, এখানেও 3, তো কারেক্ট অ্যান্সার আসলো কত 20। নেক্সট ডিফারেন্স নাম্বার সিরিজ আমরা একটা দেখে নেব। দেখো যখন তোমাদের সামনে এরকম এরকম সংখ্যা আসবে না, তখন তোমরা এই দিক থেকে যাওয়ার চেষ্টা করবে, কেননা এইদিকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যার দিকে গেছে। যদি এই দিক থেকে যাও তাহলে অনেকটা ডিফিকাল্ট লাগতে পারে, এই জন্য এই দিক থেকে যাবে, যেদিকে ছোট সংখ্যা থাকবে সেই দিক থেকে যাবে। তো এখানে যদি আমরা ডিফারেন্স মানে বার করি বা খুঁজি, তাহলে দেখো কি দেখতে পাচ্ছ যে 3, 10, মানে 3 হইতে 10, এখানে কতটা ডিফারেন্স 7, তাই না? তারপর যদি আমরা দেখি নেক্সট 10, 17, তার মানে এখানেও 7, তারপর 17 থেকে 24, 17 থেকে 24 এখানেও 7, তাহলে এখানে কত আসবে 24 থেকে 7 যদি আমরা ডিফারেন্স বার করতে চাই তাহলে এখানে আসবে 31, তাহলে 7 ডিফারেন্স হবে 24 থেকে 31।
তারপর 31 থেকে 38 এখানেও 7, তারপর 38 থেকে 45 তাহলে আমাদের এখানেও 7 আসবে। তো কারেক্ট অ্যান্সার 31। দেখো মাল্টিপ্লিকেশন নাম্বার সিরিজ গুণ করতে হবে আমাদের কোনো নাম্বারকে কত দিয়ে গুণ করে, মানে এই যে এখানে দেওয়া আছে 2 6 18 54, হ্যাঁ 486 1458 এই নাম্বারগুলো দেওয়া আছে। তো এখানে দেখো 2, যদি 2কে আমরা কত দিয়ে গুণ করি তাহলে 6 আসবে। তো 2 ইন্টু 3, তাই না, তাহলে 6 আসবে। তারপর যদি 6কে এই যে 3 দিয়েই আমরা যদি সবগুলোকে গুণ করে দেখব যে হয় কিনা, তো দেখো আসে। তাহলে 6 দিয়ে যদি 3কে আমরা গুণ করি তাহলে 3 6 18 আসতেছে। তারপর মানে 18 18, তারপর 18কে যদি 3 দিয়ে আমরা গুণ করি 3 আষ্টে 24, 3 ওকে 3, 3 2 5, তো 54। হ্যাঁ, তাহলে 54কে যদি আমরা 54কে 3 দিয়ে গুণ করব তাহলে যত আসবে সেটা আমাদের অ্যান্সার আসবে। তাহলে 3 দিয়ে গুণ করো 54 3, তাহলে 3 4 12, 3 5 15, 1 16, তার মানে 162, মানে 162 অ্যান্সার। তারপর 162কে তোমরা কি 3 দিয়ে গুণ করে দেখতে পারো, এটা আসবে। তারপর এটাকে 3 দিয়ে গুণ করলে এটা এই সংখ্যাটা আসবে। এবার এটাকে দেখো 3 আসছে, 12 আসছে, 48 আসছে। তারপর নেক্সট নম্বর, তো 3কে যদি আমরা কত দিয়ে গুণ করলে 12 হবে, দেখো 3 ইন্টু 4 12, মানে 4 দিয়ে যদি আমরা তারপর 4কে না 12কে গুণ করি আসতেছে, তাহলে 4 দিয়েই হবে এটা। দেখো 4 দিয়ে 48কে তার মানে 192, 192। ডিভিশন নাম্বার সিরিজে দেখো আমরা ডিভাইড করে যখন নাম্বার সিরিজ বাইর করব, এখানে 720 দেওয়া আছে, 120, তারপর হচ্ছে 24 6, আর এখানে কত হবে লাস্টে দেওয়া আছে 1। তো দেখো 720, 720কে কত দিয়ে ভাগ করলে 120 আসবে, তারপরে 120কে কত দিয়ে ভাগ করলে আমাদের 24 আসবে, তারপর 24কে কত দিয়ে ভাগ করলে 6 আসবে, তারপরে অ্যান্সার। তো দেখো 6 দিয়ে যদি আমরা 720কে ভাগ করি, দেখো কেটে দেই, ডিভাইড করি, তাহলে কত 6কে 6 থাকলো কত, তারপর 6 দুগুণ 12, তো 120 আসলো। তো 6 দিয়ে যদি আমরা 720কে ভাগ করি তাহলে মানে ডিভাইড করি বা ভাগ করি তাহলে 120 আসতেছে। তাহলে নেক্সট নম্বর 5, 5 দিয়ে যদি আমরা 120কে ভাগ করি তাহলে দেখো 5 দুগুণ 10, 4 5 20, তো 24। তারপর নেক্সট নম্বর আমরা যদি 4 দিয়ে যদি আমরা ভাগ করি 24কে, 4 6 6 আসতেছে 6, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 3 দুগুণ 6, তাহলে এখানে অ্যান্সার 2। নেক্সট নম্বর দেখো n স্কোয়ার নাম্বার সিরিজ স্কোয়ার করতে হবে। এখানে দেখো কিছু নাম্বার দেওয়া আছে, এখানে আমাদের স্কোয়ার করে নাম্বার সিরিজের অ্যান্সার বার করতে হবে। তো প্রথমত 0 দেওয়া আছে, তারপর 4, তারপর 16,
তারপর 36, তারপর 64, দেন এখানে কত হবে, তারপর হচ্ছে 144। দেখো প্রথমে এটা কি, এটা 2 এর স্কোয়ার 4, 2 দুগুণ 4, তারপর এটা 4 এর স্কোয়ার 4 4 16, তারপর এখানে 6, তারপর 6 6 36, তারপর এটা কি 8 এর স্কোয়ার। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইভেন নাম্বার 2 এর পরে কি 4 এর পরে 6 এর পরে 8, তারপরে 9 বাদ দিয়ে 10 এর স্কোয়ার হবে এখানে। তাহলে 10 এর স্কোয়ার 10 10 100, তাহলে এখানে 100, এখানে 100 আনসার। -1 নাম্বার সিরিজ, এখানে নম্বর দেওয়া আছে 0, তারপর হচ্ছে 3, তারপর 8, 15, 24, 35, 48, 63, তারপর কত হবে। তো এখানে দেখো প্রথমে 1 এর স্কোয়ার 1 -1, তাহলে 0, তারপর 2 এর স্কোয়ার 2 দুগুণ 4 -1, তারপর এখানে হচ্ছে 3, তারপর সেমভাবে 3 এর স্কোয়ার 3 3 9 -1 8, তারপর 4 এর স্কোয়ার করো 4 4 16 -1 15, তারপর 5 এর স্কোয়ার করো 5 5 25 -1 24, এইভাবে 5, এখানে 6 6 6 36 -1 35, তারপর 7 7 49, হ্যাঁ 7 7 49, এখানে -1 কত হইল 48, তারপর 8 8 64 64 -1 63, তাহলে 9, এখানে 9 এর স্কোয়ার হবে, তাহলে 9 9 81 -1 80, তাহলে অ্যান্সার হবে 80। নেক্সট হচ্ছে n স্কোয়ার প্লাস 1, আগেরটা দেখলাম আমরা কি -1, আর এখানে +1। দেখো এখানে নাম্বার দেওয়া আছে 2 5 10 17 26 37, মাঝখানে ড্যাশ কত হবে, আর লাস্ট হচ্ছে 65। তো প্রথমে দেখো 2 দেওয়া আছে, আমরা যদি 1 এর স্কোয়ার করি +1 তাহলে হয় 2, তারপর আমরা যদি 2 এর স্কোয়ার করি 2 দুগুণ 4 +1 তাহলে হচ্ছে 5, তারপর তারপর এখানে কি 5, 3 এর স্কোয়ার করো 3 3 9, আর যোগ 1 তাহলে 10, তাই না 10, 3 এর স্কোয়ার 3 এর স্কোয়ার 9 আর 1 যোগ 10, এখানে এটা 4 এর স্কোয়ার 4 4 16, আর সাথে 1 যোগ করে দেব 17, তারপর এখানে কি 5 এর স্কোয়ার 5 5 25, আর 1 26, তারপরে দেখো এখানে 6 এর স্কোয়ার 6 6 36, আর 1 37, তাহলে এখানে কত হবে 7 এর স্কোয়ার 7 7 49, আর 7 7 49, আর 1 কত 50। নাম্বার সিরিজ n এর কিউব নাম্বার সিরিজ। তো এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, সেগুলো আমাদের কিউব রিলেটেড নাম্বার সিরিজ। তো সেটাকে বার করতে হবে। দেখো প্রথমে দেওয়া আছে কি 1, তারপরে হচ্ছে কি 8, তারপরে 27, তারপর 64, তারপর 125, তারপর হচ্ছে কি 216, তারপর কত হবে। দেখো আমরা এটা দেখতে পাচ্ছি কি 1 হচ্ছে 1 এর কিউব, তারপরে 8 হচ্ছে কি 2 এর কিউব, তারপর 27 কত 3 এর কিউব, তারপর 64 হচ্ছে 4 এর কিউব, আর 125 এটা হচ্ছে 5 এর কিউব, আর এখানে 216 দেওয়া আছে, এটা হচ্ছে 6 এর কিউব, তাহলে লাস্টে হবে 7 এর কিউব। কত 7 এর কিউব হচ্ছে 343,
343 অ্যান্সার। প্লাস 1, এর আগে আমরা দেখছিলাম কি n এর স্কোয়ার প্লাস 1, n এর স্কোয়ার মাইনাস 1, তো এখন কি কিউব প্লাস হচ্ছে 1 করতে হবে। দেখো আমরা 1 এর যদি কিউব 1 হয় তাহলে প্লাস 1 করে দেই, তাহলে 2 আসছে। তো সেমভাবে 2 এর কিউব কত? 8, তো প্লাস যদি 1 করে দেই তাহলে 9 আসছে। তো এইভাবে সেম যে সংখ্যাগুলো রয়েছে এখানে 65, হ্যাঁ 4 এর কিউব প্লাস 1, 160 না 160 না 126, এটা হচ্ছে কি 5 এর কিউব প্লাস 1। এখানে 6 এর কিউব 217, হচ্ছে 6 এর কিউব হচ্ছে কি 216 আর প্লাস 1 217। এখানে দেখো 343 হচ্ছে কি 7 এর কিউব আর প্লাস 1 344। তাহলে নেক্সট 8 এর কিউব হবে। তো 8 এর কিউব কত? 8 এর কিউব কত? 512 হচ্ছে 8 এর কিউব। তো এখানে যদি প্লাস 1 করে দেই তাহলে হচ্ছে আমাদের কত পাচ্ছি আমরা আনসার? 513, এটা হচ্ছে আনসার। এখন আমরা দেখব কি লেটার সিরিজ। তো লেটার সিরিজে আমাদের যাওয়ার আগে প্রথমত এই তিনটে টেবিল রয়েছে জানতে হবে। দেখো ABCD সবাই জানি আমরা জেড পর্যন্ত। তারপরে কি দেখো এখানে A কে 1 নম্বর দিয়ে, B কে 2, C কে 3, এভাবে কি 26 মানে 26 নম্বর হিসাবে জেড পর্যন্ত রয়েছে আমরা জানি। তো নেক্সট এটাকে উল্টে দিয়ে যেমন জেড আগে আর এ পরে, তো এইভাবে আবার লিখতে হবে। দেখো জেডকে এখানে 1 ধরেছে আর 26কে এ ধরেছে, তো এখানে দুটো টেবিল হয়ে গেল। তো এখানে দেখো এখানে দেওয়া আছে এ থেকে এম পর্যন্ত, তারপর এম এর নিচে আবার এন থেকে এই দিক থেকে শুরু করে জেড। এখান থেকে সিম্পল, যেমন এই দেখো কোনো সময় এম দেওয়া থাকলো সেটাকে এন ধরতে হবে আমাদের, বা এখানে ক্রস করেও দিতে পারে যে এল কোথাও আছে তার জায়গায় এম দিয়েছে, এম আছে তার জায়গায় ও দিয়েছে, তো এভাবে। দেখো লেটার সিরিজের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। প্রথমে এ, তারপর সি, তারপর ই, তারপর জি, তারপর হচ্ছে কে। তো এখানে যদি দেখি আমরা, এরপরে বি কে বাদ দিয়েছে সি, তারপর ডি কে বাদ দিয়েছে ই, তারপর এফ কে বাদ দিয়েছে জি। তাহলে জি, এইচ কে আমরা বাদ দিব, বাদ দিয়ে কি এখানে আই হবে, তাহলে আই অ্যান্সার। তারপর দেখো জে কে বাদ দিয়েছে কে, হ্যাঁ, তো রাইট অ্যান্সার হচ্ছে আই। নেক্সট লেটার সিরিজ দেখে নাও। এখানে দেওয়া আছে এ বি ডি ই, তারপরে হচ্ছে কি জি এইচ, তারপরে এখানে মাঝখানে কত হবে ড্যাশ, তারপরে এম এন। তো ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে এ বি দেওয়া আছে, এ বি মাঝখানে কি বাদ দিয়েছে, এ বি, সি কে বাদ দিয়ে ডি ই, তারপর ডিই, এফ কে বাদ দিয়েছে, তারপর কি জি এইচ। তাহলে আমরা আই কে বাদ দিব, আই এর পরে যে দুটো হবে লেটার সেই দুটোকে নেব। তাহলে আই কে বাদ দিলেই আমরা কি পাই, জে কে। তো এই জে কে হবে অ্যান্সার। তারপরে দেখো জে কে এল কে বাদ দিয়ে এখানে দেওয়া আছে কি এম এন, তো এখানে হবে জে কে। তো জে কে রাইট অ্যান্সার। নেক্সট লেটার সিরিজ দেখে নাও। এখানে দেওয়া আছে কি এ বি ডি সি ডি এফ, এখানে মাঝখানে কি হবে ড্যাশ, তারপর আছে কি জি এইচ জে, এখানে আই জে না, এখানে কে হবে না, এটা এল হবে। তো দেখো প্রথমে এ বি, তারপরে দেখো সি ডি, এখানে এ বি, এখানে সি ডি, তাহলে নেক্সট কি হবে এখানে ই এফ, তারপরে দেখো জি এইচ আই জে।
এখান থেকে যদি আমরা দেখি, দেখো ডিএফ মানে ই বাদ দিয়েছে এফ, তাহলে এখানে আমাদের কি হবে এফ, আমরা জি বাদ দিব, জি বাদ দিয়ে এখানে এইচ আসবে, এইচ, তাহলে অ্যান্সার হলো কি ই এফ এইচ। তারপরে দেখো এইচ, আই যদি আমরা বাদ দেই, আই বাদ দিলে এখানে জে আসছে, আই জে, তারপর আমরা যদি কে বাদ দেই তাহলে এখানে এল, তো কারেক্ট অ্যান্সার হচ্ছে কি ই এফ এইচ। তো এখন আমরা দেখব কি কোডিং অ্যান্ড ডিকোডিং এর দুই একটা এক্সাম্পল দেওয়া। দেখো কোডিং ডিকোডিং এর এখানে দেওয়া আছে কি পোস্টেড, সেটার এখানে কোড দেওয়া আছে, আর নিচে হচ্ছে স্পিডের কোড এখানে কি হবে। তো দেখো তোমরা এখানে কিন্তু দেখাই যাচ্ছে, এই কোডিং ডিকোডিংয়ে ভালো করে তোমরা নজর দেবে, তাহলে এখানে ধরতে পারবে। দেখো এখানে পি প্রথমে আছে, এখানে লাস্টে পি, তারপর এখানে দেখো লাস্টে ডি, এখানে ফার্স্টে ডি, মানে কি এটাকে উলট পালট করে দিয়েছে, উল্টে দিয়েছে। তো এখানে ফার্স্ট দেখো স্পিডে দেওয়া আছে এস, তাহলে তোমরা এখানে যদি চারটা অপশানে দেখতে পাও এ বি সি ডি, লাস্টে কিন্তু এস যাচ্ছে, তার মানে প্যাটার্ন জানলে যে লাস্টেরটা ফার্স্টে আর ফার্স্টেরটা লাস্টে হবে। তো এস এখানে ফার্স্টে রয়েছে, তাহলে এস দেখো তোমরা লাস্টের দিকে দেখবে। তো এই নাম্বার অপশানেই দেখো দেওয়া আছে এস লাস্টের দিকে, আর বাকিতে কিন্তু নেই। তোমরা এখানে এলিমিনেট করে একদম অ্যান্সারে পৌঁছে যেতে পারো, আর সময়ও এখানে বেঁচে যাবে অনেক। নেক্সট দেখো একটা এক্সাম্পল, এখানে দেওয়া আছে কি সেলডোম বা SELDOM, এটার কোড দেওয়া আছে এখানে, মানে এস এর কোড হচ্ছে কি 1, ই এর কোড হচ্ছে কি 2, এল এর কোড হচ্ছে কি 4, ডি এর কোড হচ্ছে কি 3, হ্যাঁ ও এর কোড হচ্ছে কি 6, এবং এম এর কোড হচ্ছে 5। তো তোমাকে এখানে কি কোড বার করতে বলছে কিসের, মুটের, MODE, মুট। তো এম এর কোড দেখো এখানে তোমরা, এম এর কোড কত আমরা জানি এই যে 5, তো 5 প্রথমের দিকে দেখো এম, তো অপশানে দেখো 5 এখানেও নেই, এখানেও নেই, এখানেও নেই, একদম এখানে এলিমিনেট করে একটাতেই, বাকিগুলো তোমাদের দেখতেই হলো না। এভাবেই তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করবে, তাহলে টাইম বেঁচে যাবে অনেক। নেক্সট দেখে নাও ও এর কোড কত ছিল 6, তারপর হচ্ছে কি ডি এর কোড হচ্ছে 3, তারপর ই এর কোড কি 2, তো কারেক্ট অ্যান্সার সি। তো এবার আমরা দেখে নেব ম্যাথামেটিক্যাল রিজনিং এর কিছু ইম্পর্টেন্ট টপিকের নিয়ম ম্যাথে। যেমন ফ্র্যাকশন থেকে আসে, ক্রোনোলজি বেস কোশ্চেন আসবে এখানে। দেখো ফ্র্যাকশন কিন্তু সোজা, মানে ভাগ করে বার করা যায়, অনেক সোজাই দেয়। ধরো 5টা দিল ফ্র্যাকশন, সেখান থেকে তুমি বার করবে এবং ক্রোনোলজি সাজাবে। তো প্রথমত তোমাদের জানতে হবে কি প্রপার ফ্র্যাকশন, মিক্স কোনগুলো, তারপর ইমপ্রপার মানে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। এখানে প্রকৃত জানো, প্রপার হচ্ছে কি যদি উপরে দেখো তোমরা ছোট সংখ্যা নিচে বড়, সেটাকে প্রকৃত বলা হয়। আর উপরে যদি বড় থাকে আর নিচে ছোট থাকে, তাহলে সেটাকে ইমপ্রপার ফ্র্যাকশন বলা হয়। আর মিক্স, এটা দেখতে পাচ্ছ মিশ্র, মানে মিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে মিশ্র ফ্র্যাকশন। নেক্সট হচ্ছে কি টাইম অ্যান্ড ডিস্টেন্স। দেখো বেসিক জানবে না, বেসিক থেকেই এখন কিন্তু কোশ্চেন দেয়, যেমন স্টেটমেন্ট বেস কোশ্চেন দিচ্ছে, তারপর ম্যাথ দ্য ফলোয়িংয়েও দিচ্ছে ম্যাথের কোশ্চেন। তো সিম্পলভাবেই দিয়ে দেয়, যেমন ওই যে যখন আমরা কি কনভার্ট করি কিলোমিটার থেকে মিটার, এখানে যেমন 5/18 হয়, তারপর মিটার পার সেকেন্ডে যখন কিলোমিটারে যাই তখন কি 18/5 হয়। সিম্পলভাবে এই যে এগুলোই তুলে দেয় স্টেটমেন্টে, রং না কারেক্ট আইডেন্টিফাই করতে হয়। তারপরে দেখো টাইম ডিস্টেন্সের ফর্মুলা, এভাবে যদি না বোঝো, তো যদি কোশ্চেন এসে যায় তো এইভাবে টেবিল বানিয়ে নেবে, যেমন উপরে হচ্ছে ডিস্টেন্স, নিচে হচ্ছে স্পিড অ্যান্ড টাইম। যদি ডিস্টেন্স বাই করতে বলে তাহলে কি স্পিড অ্যান্ড টাইমকে আমরা কি মাল্টিপ্লিকেশন করে দেই, মানে গুণ করে দেই। আর যদি স্পিড চায় তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হয়। আর যদি টাইম বাই করতে বলে টাইমে
ডিস্টেন্স বাই স্পিড হয়। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা দেখে নাও, তারপর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা সিম্পলভাবে এখানে দেওয়া আছে। নেক্সট প্রফিট অ্যান্ড লসের কিছু ফর্মুলা দেওয়া আছে, এখানে দেখে নাও। দেখো ফর্মুলা ছাড়াও কিন্তু করা যায়, মানে সহজ উপায়ে। তোমরা এই জন্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করো। আর ফর্মুলা মাস্ট লাগে, কিন্তু জেনে রাখা ভালো। শর্ট ট্রিক্সও রয়েছে, তাই এই জন্য বলি যে প্রিভিয়াস ইয়ার্সে ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের যে প্রিভিয়াস ইয়ার্সে এসেছে সেই কোশ্চেনগুলোকে সলভ করো। তো এবারে আমরা লজিক্যাল রিজনিংয়ের যে ইম্পর্টেন্ট টপিক ওগুলো সব কভার করবো এখানে। তো চলুন শুরু করা যাক। লজিক্যাল রিজনিংয়ে তোমরা দেখো এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। যাদের এইচএসে মানে 12-এ যারা পড়েছো তাদের তো অনেক সহজ মনে হবে, কিন্তু যাদের ছিল না তাদের কিন্তু অনেক কঠিন লাগে এটা। এখান থেকেও ম্যাথের মতোই কোশ্চেন আসে, 5টা মানে 5টা প্লাস 6টা 7টা এরকম আসে। তো লজিক্যাল রিজনিংয়ের প্রথমেই তোমরা দেখো আমাদের 4টা প্রপোজিশন জানতে হবে, মানে বাংলা যেটাকে আমরা বচন বলি। তো এই 4টা বচন বা প্রপোজিশনে দেখো এ, ই, আই আর হচ্ছে ও। তো প্রথমত এদেরকে চিনবে কিভাবে? দেখো এ, এই অল, অল দিয়ে বোঝায় এ কে, আর নো দিয়ে হচ্ছে ই কে, আর সাম দিয়ে কি পজিটিভ সাম, সাম দিয়ে হচ্ছে আই কে, আর সাম নট সেটা হচ্ছে ও। প্রথমত এটা গেল, মানে তোমরা এই বচনগুলোকে চিনবে কিভাবে? তো যেখানে অল দেখবে জানবে সেটা হচ্ছে এ বচন, আর যেখানে নো সেটা হচ্ছে কি ই বচন। আর এই দুটোই কিন্তু ইউনিভার্সাল প্রপোজিশন, হ্যাঁ, সামান্য বচন। আর লাস্টের দুটো হচ্ছে আই আর ও, এ দুটো কিন্তু পার্টিকুলার মানে বিশেষ বচন। হুম। আর এখানে আমরা দেখো এখানে দুটো পজিটিভ রয়েছে আবার দুটো নেগেটিভ। পজিটিভ এখানে একটা কি বিশেষে রয়েছে, আর একটা কি মানে সামান্যে রয়েছে। যেমন এটা এ বচন পজিটিভ, আর এখানে দেখো আই বচন পজিটিভ। হুম। তো এক্সাম্পলও দেখে নাও, দেখো এখানে দেওয়া আছে যেমন কি অল পলিটিশিয়ান আর লায়ার্স, সকল রাজনীতিবিদ মিথ্যুক বা মিথ্যাবাদী। যাই হোক, আহ, আহ, তারপর ই বচনে দেখো এখানে দেওয়া আছে কি নো পলিটিশিয়ান আর লায়ার্স, মানে কোনো রাজনীতিবিদে মিথ্যুক নয়। তারপরে এখানে আই বচনে দেওয়া আছে কি সাম পলিটিশিয়ান আর লায়ার্স, মানে কিছু কিছু পলিটিশিয়ান আর মিথ্যুক। তারপরে দেওয়া আছে যে কিছু কিছু পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ মিথ্যুক নয়। তো বোঝা গেল এখানে বচন, বচনের এক্সাম্পল। আর সাবজেক্ট প্রেডিকেট জানো তো, এখানে যেমন পলিটিশিয়ান এটা হচ্ছে সাবজেক্ট, আর লায়ার হচ্ছে এটা হচ্ছে প্রেডিকেট। তো এখানে দেখো এখানে কি ডিস্ট্রিবিউটেড আর আনডিস্ট্রিবিউটেড থাকে। তো ডিস্ট্রিবিউটেড টার্ম দেখো এ বচনকে যদি আমরা দেখি, তো এ বচনের কিন্তু মানে কি সাবজেক্ট ডিস্ট্রিবিউটেড হয়, দেখো অনলি সাবজেক্ট। আর ই বচনের কিন্তু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট দুটোই ডিস্ট্রিবিউটেড হয়। আর আই বচনে কিন্তু দুটোই আনডিস্ট্রিবিউটেড হয়। আর এ বচনের উল্টো, মানে ও বচনের কি প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয়, অনলি প্রেডিকেট ডিস্ট্রিবিউটেড হয়। ইম্পর্টেন্ট একটা টপিক দেখবো যে স্কোয়ার অ্যান্ড অপোজিশন। তো এখানে এই যে আমরা যে 4টা বচনের নাম দেখলাম না, যে এ, ই, তারপর আই, ও। তো এদের মধ্যে দেখো স্কোয়ার অফ অপোজিশনে এদের রিলেশনটাকে দেখো। দেখো এ আর ই কে আমরা বলি কন্ট্রারি, হ্যাঁ। তারপর আই আর ওকে বলি সাব কন্ট্রারি। হুম। আর এখানে যখন আমরা দেখো এ আর ও এর মধ্যে কি কন্ট্রাডিকশন, আর আই আর ই এর মধ্যেও কন্ট্রাডিকশন। তারপর বেঁচে থাকলো কি এ আর আই,
এ আর আই এটাকে বলা হয় সাবঅল্টার্ন, আর ই আর ওকেও বলা হয় সাবঅল্টার্ন। তো এখান থেকে ট্রু ফলসের কোশ্চেন আসে। এখানে যদি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটা টেবিল দিয়ে দেবো, টেবিলটাকে কিভাবে মানে তৈরি করতে হয় পরীক্ষার রাফ খাতায় তোমরা বানিয়েও কোশ্চেন সলভ করতে পারবে। তো চলুন দেখা যাক। তো এই যে টেবিলটা, এই টেবিলটাকে কিভাবে মানে তোমরা ওখানে বানাবে বা বানিয়ে নেবে তাড়াতাড়ি, যাতে তোমরা কোন বচন সত্য হলে কোনটা মিথ্যা হবে সলভ করতে পারো সেই কোশ্চেনগুলো। তো প্রথমে দেখো, এই টেবিলটা বানানোর জন্য তোমরা এই যে এইরকম ছক বানিয়ে নেবে। হ্যাঁ, এদিকে দেখো 4টা বক্স হবে, হ্যাঁ, আর এইদিকে 5টা। না এইদিকেও, হ্যাঁ এইদিকে না, এইদিকে 4টা হবে আর এইদিকে 5টা। হুম, তো এইভাবে বানিয়ে নেবে 5টা। তো তারপর বানানোর পরে দেখতে পাচ্ছ যে এই দিক থেকে ধরবে, এখানে আগে লিখবে কি এ, ই, আই আর হচ্ছে ও, প্রথম ঘরে লিখলে। তো লেখার পরে বাকি থাকলো এই যে 4টা করে বক্স। তো এই দিক থেকে এর নিচ থেকে দেখবে এই কোনাকুনি লিখবে টি মানে ট্রু। দেখো এই দিকে এইদিকে এইদিকে এই দিক থেকে গেছে, এখানে টি 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 লিখবে। তারপর ও, ও এর নিচ থেকে এই দিকে একদম এর কোনা এইদিকে লিখবে সোজাসুজি এই কোণে মানে এফ মানে ফলস। তারপরে বাকি থাকবে দেখো এই ঘরটা এই ঘরটা, তো এখানে লিখবে ছোট হাতের মানে স্মল লেটারের এফ, এখানে স্মল লেটারের টি। আগে কিন্তু আগেরগুলো সব ক্যাপিটাল লেটারে, এইদিকে কোনাকুনি যে লিখবে দেখতে পাচ্ছ। আর এখানেও বাকি যে ঘর রয়েছে এখানেও স্মল লেটারের এফ, এখানেও স্মল লেটারের টি মানে ফলস ট্রু। আর বাকি নিচের যে 4টা ঘর থাকবে সেখানে আনডিটারমাইন্ড মানে ইউডি 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 লিখলে। তো ধরবে কি করে? দেখুন, যদি কোশ্চেনে চাইছে যে এ বচন সত্য হলে বাকি ই বা আই বা ও কি হতে পারে, তখন দেখো এই এ বচনের ক্যাপিটাল যে টি এটাকে ধরবে। তো এটাকে যদি ধরো তোমরা টি, বাকি দেখো কি ই বচন ফলস হয়, আই বচন কি আই বচন ট্রু হয়, আর ও বচন ফলস হয়। সেমভাবে যদি বলে যে ও বচন ফলস হলে বাকি এই যে বচনগুলো কি হতে পারে, প্রপোজিশনগুলো কি হতে পারে, তাহলে তোমরা ও বচনের দেখো এই সাইটের যে ক্যাপিটাল লেটারের এফ এখানে রয়েছে, এই যে এখানে। তো এটাকে ধরলে এখান থেকে এইদিকে যখন দেখবে যে বাকি কি হয়, তো আই বচন সত্য হবে, ই বচন কি মিথ্যা হবে, আর এ বচন সত্য হবে। সেমভাবে বাকিগুলো। দেখো লজিক্যাল রিজনিং এর মুড অ্যান্ড ফিগার ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, বারবার কোশ্চেন আসে। তো 4টা ফিগার, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তো এই মুড ফিগার জানার আগে আমাদের জানতে হয় কি মিডিল টার্ম, মেজর টার্ম, মাইনর টার্ম, মাইনর মেজর। তো আমরা কি মিডিল টার্মকে কিভাবে জানবো, দেখবে যেই এখানে যেটা কমন, এই যে প্রথম প্রিমাইস, দুটো প্রিমাইস থেকে একটা কনক্লুশন। তো মানে প্রিমাইস দুটোর মধ্যে যে দুটো কি কমন একই রকম থাকবে সেটা হচ্ছে মিডিল টার্ম। আর কনক্লুশনের প্রথমে যে সাবজেক্টের দিকে থাকবে সেটা হচ্ছে মাইনর টার্ম, আর যেটা থাকবে কি প্রেডিকেটে সেটা হচ্ছে মেজর টার্ম। আর একটা জিনিস মুড ফিগারে আমরা কি, যে আমরা যে 4টা বচন পড়েছি না এই আই ও, আর এখানে দেখো এই মেজর টার্মকে কিন্তু সব সময় প্রথম প্রিমাইসে থাকতে হবে, যদি না থাকে সেকেন্ড প্রিমাইসে থাকে তাহলে সেটাকে আমাদের চেঞ্জ করে ফার্স্ট প্রিমাইসে নিয়ে যেতে হয়, এটাই রুলস। প্রথম কাজ হচ্ছে কি এই মেজর টার্মকে তোমাদের প্রথম প্রিমাইসে দেখতে হবে, সেটা হচ্ছে কি প্রেডিকেটেই থাক আর সাবজেক্টেই থাক। দেখো এখানে মেজর টার্ম পি, পি প্রথমে, এখানেও দেখো পি, পি প্রথমে, এখানেও দেখো পি, পি প্রথমে, মানে প্রথম প্রিমাইসে থাকতেই হবে মেজর টার্মকে। তো এখন চলো দেখে নেব মুড ফিগারের কিছু এক্সাম্পল, তাহলে আরও ক্লিয়ার হবে। যে প্রথম কাজ হচ্ছে কি আমাদের এখানে যে মেজর টার্ম মানে কনক্লুশনের অল কিউ আর পি দেওয়া আছে, এখানে পি কি আছে প্রথম প্রিমাইসে দেখো,
হ্যাঁ আছে, অল এস আর পি। তাহলে ঠিক আছে, আমাদের সাজাইতে হবে না। এই যে এই যে বচনটা অল এস আর পি যদি দ্বিতীয়তে থাকতো, মানে দ্বিতীয় প্রিমাইসে থাকতো না, তাহলে আমাদের এটাকে আবার এখানে নিয়ে যেতে হতো ফার্স্টে, মানে ফার্স্ট প্রিমাইসে থাকতেই হবে কি মেজর টার্ম, সে সাবজেক্টে হোক আর প্রেডিকেটে হোক, এখানে থাকতেই হবে। তো হয়ে গেল। তো এখন আমাদের দ্বিতীয় কাজ কি, মানে মিডিল টার্মকে কিভাবে আমরা চিনি। এই যে দুটো প্রিমাইস, প্রিমাইস ওয়ান এবং প্রিমাইস টু, এই অল এস আর পি আর হচ্ছে কি নো কিউ আর এস, এই দুটোর মধ্যে কি, এই দুটো প্রিমাইসের মধ্যে কোন দুটো টার্ম মানে সেম রয়েছে। দেখো এখানেও এস রয়েছে, এখানেও এস রয়েছে, তার মানে মিডিল টার্ম এর এখানে সাবজেক্টে রয়েছে আর এখানে প্রেডিকেটে রয়েছে। তাহলে দেখো হ্যাঁ সাবজেক্টে প্রেডিকেটে রয়েছে, তাহলে এটা হবে কি আমাদের প্রথম ফিগার, ফার্স্ট ফিগারে এরকম, মানে ফার্স্ট ফিগারে মিডিল টার্ম কি থাকে, প্রথম প্রিমাইসের সাবজেক্টে আর দ্বিতীয় প্রিমাইসের প্রেডিকেটে। আর যদি আমরা মুড বার করি, দেখো এটা কি অল, আমরা কি জানি অল মানে এ বচন, আর নো মানে ই বচন, আর অল মানে এ বচন, তাহলে এটা হলো মুড, এ ই এ, এটা হলো কি মুড। আর ফিগার ওয়ানে কি থাকতে হবে আমাদের, কি মিডিল টার্ম প্রথম প্রিমাইসের কি সাবজেক্টে আর দ্বিতীয় প্রিমাইসের প্রেডিকেটে, এটা হলো ফার্স্ট ফিগার। সেমভাবে দেখো সেকেন্ড ফিগারের যদি মুড বাইর করি আমরা, এখানে কি অল, তাহলে কি এ, তারপর সাম আছে, সাম পজিটিভ, তার মানে এটা হচ্ছে আই, তারপর নো ই, তাহলে এটা হলো আমাদের কি মুড। আর ফিগার কি, ফিগার দেখো ফিগারে কমন টার্ম কি পিপি, তার মানে এই যে পিপি এটা হচ্ছে কি মিডিল টার্ম। তাহলে দ্বিতীয় ফিগারের আমাদের কি বুঝলাম, দ্বিতীয় ফিগারে মিডিল টার্ম বোথ প্রিমাইস মানে দুটি প্রিমাইসের প্রেডিকেটে থাকে। এটা হচ্ছে কি দ্বিতীয় ফিগার। আর তৃতীয় ফিগার সেমভাবে দেখো, তৃতীয় ফিগারে মিডিল টার্ম প্রথম প্রিমাইসে এস রয়েছে, দ্বিতীয় প্রিমাইসেও এস রয়েছে। তো এখানে আমরা কি বুঝলাম, যে থার্ড ফিগারে মিডিল টার্ম কি সাবজেক্টে থাকবে। আর লাস্ট দেখো ফার্স্ট ফিগারের উল্টো, এখানে কি মিডিল টার্ম কি এখানে প্রেডিকেটে রয়েছে প্রথম প্রিমাইসের, আর সেকেন্ড প্রিমাইসের সাবজেক্টে রয়েছে। ফোর্থ ফিগারের মিডিল টার্ম প্রথম প্রিমাইসের প্রেডিকেটে থাকতে হবে আর দ্বিতীয় প্রিমাইসের সাবজেক্টে থাকতে হবে, এটা হচ্ছে ফোর্থ ফিগার। তো এখন আমরা ইন্ডিয়ান লজিকে দেখব যে মিনস অফ নলেজ। তো ইন্ডিয়ান লজিকের দুটি ভাগে দেখো, দুটো স্কুল রয়েছে, একটা হচ্ছে কি আস্তিক আর একটা নাস্তিক। যারা বেদে বিশ্বাসী তাদের বলা হয় আস্তিক, যারা বেদে বিশ্বাসী নন তাদের বলা হয় নাস্তিক। যেমন ইংলিশে হচ্ছে কি অর্থোডক্স এবং আনঅর্থোডক্স। তো আস্তিক স্কুলে কি কি রয়েছে, ন্যায় ফিলোসফি, বৈশেষিকা, মীমাংসা, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা, তারপর সাংখ্য ফিলোসফি, ওগা ফিলোসফি, এগুলো সব হচ্ছে কি আস্তিক বা অর্থোডক্স স্কুলে। আর দ্বিতীয়ত নাস্তিকে রয়েছে কি বা আনঅর্থোডক্স স্কুলে বুদ্ধিস্ট, জৈনিজম অ্যান্ড চারবাকা। দেখো টাইপস অফ প্রমাণা, এই টাইপস অফ প্রমাণ 6 টাইপস রয়েছে, কি প্রত্যক্ষ, অনুমান, শব্দা, হচ্ছে কি উপমা, অর্থবর্তী আর অনুপলব্ধি। তো দেখো প্রত্যক্ষ বলতে মানে আমরা যখন সেন্স অর্গানসের মাধ্যমে যে জ্ঞান লাভ করি বা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রত্যক্ষ। অনুমান মানে হচ্ছে আফটার, মানে নলেজ।
মানে আগে থেকেই ছিল, তার ভিত্তিতে যে আমরা মানে সেই নলেজ আমাদের সেই জ্ঞান আগে থেকেই ছিল, তার ভিত্তিতে আমরা যেটা বলি বা যেটা দেখি, যে জ্ঞান পাই সে হচ্ছে কি অনুমান। শব্দা হচ্ছে কি? শব্দা হচ্ছে ভার্বাল টেস্টিমনি, মানে শব্দা কোনো বিশ্বাসী ব্যক্তি, কোনো বিশ্বাসী লোক যে যে কথা বলেছে, শব্দ মানে শব্দের ভিত্তিতে সেটা যে আমরা বিশ্বাস করি, সেই শব্দ বা ওয়ার্ড যে আমরা বিশ্বাস করি সেটা হচ্ছে শব্দা। আর উপমা হচ্ছে কম্পারিজন বা অ্যানালগ, আমরা যেখানে কম্পেয়ার করি, তুলনা করি, সেটা হচ্ছে উপমা। আর অর্থপতি হচ্ছে কি অ্যাজুমশন, অ্যাজুম করি আমরা, যেমন কি কেউ না পড়েই আমরা বলে দেই না যে ও না পড়েই, দিনে তো কোনোদিনও পড়তে দেখি না কিন্তু ভালো নম্বর পেয়ে যায় পরীক্ষাতে, কিন্তু সে এমন হতে পারে, তাহলে আমরা অনুমান করছি সে দিনে পড়ে না, তার মানে ও চুপি চুপি রাতে অনেক রাত করে পড়াশোনা করে, সেটা হচ্ছে অর্থপতি। আর অনুপলব্ধি হচ্ছে অ্যাবসেন্স অফ নলেজ, মানে অ্যাবসেন্স অফ নলেজ, কোথাও আমরা কি, যেমন কারো বাড়ি গেলাম, ধরো তুমি তোমার বন্ধুর বাড়ি গেলে, গিয়ে ডাকলে সে ঘরে, মানে তার ঘর থেকে কোনো আওয়াজ পাচ্ছ না, সারা শব্দ পাচ্ছ না, তার মানে বুঝতে পারলে সে বাড়িতে নেই, মানে অ্যাবসেন্স অফ নলেজ, সেটা হচ্ছে অনুপলব্ধি। এবার আমরা ডাটা ইন্টারপ্রিটেশনে দেখব ডিআই। তো ডিআই করার আগে আমাদের কিছু ইম্পর্টেন্স ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের টপিক জানতে হয়, সেগুলো কি, যেমন এভারেজ, টোটাল নাম্বার আমরা কি অ্যাড করে সেটাকে ডিভাইড করে দিই, তারপর পার্সেন্টেজ, রেশো, আর দুটো ইম্পর্টেন্ট বিষয় ওখানে কোশ্চেনে থাকে, অনেকেই সেটাকে ধ্যান দেয় না, ভালো করে দেখে না, সেটা হচ্ছে ইনক্রিজ, ডিক্রিজ, আর হচ্ছে মোর দ্যান আর লেস দ্যান। এখানে দেখো, যখন ইনক্রিজ বা ডিক্রিজ বা মোর দ্যান লেস দ্যান থাকে, তখন আমাদের কি করা উচিত, ধরো কি 100 থেকে আমরা মানে কোন ভ্যালুটাকে আমরা নিচে নিব, হ্যাঁ এটা অনেকেই বুঝতে পারে না, ধরো 100 আর 50-এর মধ্যে ডিফারেন্স বার করে সেটাকে ইনক্রিজ চাইছে বা মোর দ্যান চাইছে, তো সেখানে আমরা যদি এটাকে প্রথমে মাইনাস করতে হবে, মাইনাস করার পর যে ভ্যালুটা বার হবে সেটা হচ্ছে উপরে থাকবে, আর এই যে দুটো সংখ্যার মধ্যে আমাদের ছোট সংখ্যাটাকে নিতে হবে, মানে 50-কে নিতে হবে, 50-কে নিতে হবে, সেখানে হচ্ছে কি ইনক্রিজ বা মোর দ্যান যদি থাকে। আর যদি ডিক্রিজ আর হচ্ছে লেস দ্যান থাকে, তাহলে আমাদের কি করতে হবে, এই যে ডিফারেন্স বার করে এই বড় ভ্যালুটাকে, মানে 100টাকে নিতে হবে, সেটা হচ্ছে নিচে আসবে। বোঝা গেল? এরপরে আমরা কোশ্চেনে সলভ করব, তাহলেই তোমরা বুঝবে। তো চলো, রিসেন্ট যে প্রিভিয়াস ইয়ার্সে 2025-এর ডিসেম্বরের পেপার থেকে আমি একটা এখানে ডিআই তুলেছি, তো সেটাকে আমরা এখানে সলভ করব। দেখো এখানে একটা ডিআই দেওয়া আছে, একটা শখ, কিছু সেলসম্যানের নাম এখানে ABCDE, আর এখানে কত নাম্বার অফ শুজ সল্ড, বিক্রি হয়েছে কতগুলো শুজ, আর কিছু এখানে ডের নাম দেওয়া আছে, দেখো মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, আর হচ্ছে কি সানডে। হ্যাঁ, তো দেখো কোশ্চেন নাম্বার 1, তো কোশ্চেন নাম্বার 1-এ কি চাইছে দেখো, তো বি সেলম্যানস বি, এই দেখো বি, বি এর কি থার্সডে, বি এর থার্সডে কত, 54। তারপর চাইছে কি ই এর দেখো স্যাটারডে, তো ই এর স্যাটারডে কত, ই এর স্যাটারডে হচ্ছে 30। তারপর দেখো তোমরা ডি, এই যে ডি এর কত চাইছে এখানে, ডি এর হচ্ছে টুয়েসডে, ডি এর টুয়েসডে কত, এই দেখো 120, তো 120 আমরা নিলাম। কি চাইছে বের করতে বলছে আমাদের এখানে, গিভস দ্য এভারেজ নাম্বার অফ শুজ, তো এভারেজ এটাকে আমরা কি টোটাল করব, হ্যাঁ সাম করব, তো দেখো 4, 5 আর 3 8, 8 9 10, 10-এর শূন্য, তারপর হাতে 1 আছে, এখানে 2,
তাহলে 204 এটা আমাদের এভারেজ বাইর হলো। এখন কয়টা নম্বর এখানে আছে টোটাল? বি, ই অ্যান্ড ডি, 3। তাহলে এই 3 দিয়ে আমরা সেটাকে ডিভাইড করে দেব। 204কে 3 দিয়ে ডিভাইড করো, অ্যান্সার বেড়ে যাবে। দেখো 3 দিয়ে 3 6 18, 18 এখানে 2 থাকছে 24, তো 3 আসছে 24, তাহলে 68 নাম্বার, মানে অপশন নাম্বার 1 ইজ কারেক্ট। দেখো ইজিলি বেরিয়ে গেল এভারেজ। এভারেজ কিন্তু প্রত্যেকটা যে ডিআইএ এভারেজ মানে চাইবে তোমরা এভাবেই করবে। এভারেজ টোটাল নাম্বার, সেটাকে সাম করে তারপরে কত জয়টার সংখ্যা থাকবে সেটাকে দিয়ে আমরা কি ডিভাইড করে দেব। কোশ্চেন নাম্বার 2, এই কোশ্চেন নাম্বার 2 এ দেখো কি চাইছে এখানে কি সেলসম্যান সি, সি এর কি ওয়েডনেসডে, এই যে সি, সি এর ওয়েডনেসডে কত? 26, তারপর ওয়েডনেসডে এবং কি স্যাটারডে চাইছে। আবার স্যাটারডে কত? 94। তো এটাকে আমরা কি অ্যাড করে দেব 94। তো দেখো তারপর 10 হাতে 1, 9 10 11 12, 120 পেলাম এখানে। তারপর দেখো কি চাইছে নিচে, বি এর কি মানডে এবং সানডে, বি এর মানডে এবং সানডে। তো এই যে বি, বি সেলসম্যানে যাও, মানডে 184, আর মানডে 184, আর সানডে কত? 196। সেটাকে অ্যাড করো। অ্যাড করার পরে 10, তারপর 8, তারপর 3, তো আসলো কি 380, এদিকে 120। তো এটাকে আমরা সিম্পলভাবে দেখো এখানে অ্যাপ্রক্সিমেটলি চেয়েছে হোয়াট পার্সেন্ট। তো এখানে উপরে উপরে যেটা থাকবে প্রথমেই রয়েছে কি 120, নিচে 380 ইন্টু 100। তো এটাকে তোমরা কাটাকাটি করবে, এখানে কেটে দিয়ে যদি কাটতে না পারো তাহলে সোজা ভাগ করে নেবে। 38কে যদি আমরা ভাগ করি তাহলে ইজিলি অ্যান্সার চলে আসবে। প্রথমে 3 দাও, 3 আর 30 কত হবে? 114, তারপর হচ্ছে এখানে 6 আসবে। তারপর দেখো যাবে না 4 দিয়ে, 2 দিয়েও যাবে না, তার মানে 1 দিয়ে গেলে এখানে আমরা, তো এখানে 1:something আসবে। দেখো এখানে অপশানে দেখো তোমরা 34 আছে, 33 আছে, 31, তো এটাই অ্যান্সার, অ্যান্সার সি। আর করতে হবে না, তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। যদি কাটাকাটি করতে না পারো তাহলে এভাবেই ভাগ করে নেবে, ওখানে রাফ খাতা দেয়, কোনো প্রবলেম নেই। একদম শান্ত মাথায় ডিআই করতে হবে। দেখো এখানে কিন্তু 5টা কোশ্চেন আসবেই, আর আমরা চাইলেই ইজিলি এখানে ফুল মার্কস পেতে পারি, 10-এ 10। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে কি চাইছে? সেলসম্যান এ, এর হচ্ছে কি ওয়েডনেসডে, আর 2 ব্র্যান্ড এখানে দেওয়া আছে, একটা কি আদিদাস আর হচ্ছে নাইকে। এ তাদের আবার কি রেশো দেওয়া আছে 3:4। এ আর হচ্ছে এন, তাদের রেশো কত আছে? 3:4, মানে সেটাকে আমরা যদি অ্যাড করি তাহলে আসছে 7। আর এর ওয়েডনেসডেতে কত আছে দেখো, এর ওয়েডনেসডে 56, এই 56, তাহলে দেখো 56 ডিভাইড করে দাও, 7 দিয়ে, 57 56,
তো এখন দেখো কোশ্চেনে কি চাইছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ শুজ অফ নাইকে ব্র্যান্ড সল্ড বাই এ অন ওয়েডনেসডে, মানে নাইকের চেয়েছে এখানে। তাহলে নাইকের রেশো কত, 4। তাহলে 4 দিয়ে 8কে আমরা গুণ করে দেব, 4 ইন্টু 8, তাহলে 4 আসতে 32। অ্যান্সার বেরিয়ে গেল কি 4 নাম্বার অপশান, মানে 32, 32 অ্যান্সার। যদি এখানে আদিদাস চাইতো তাহলে কি 3 দিয়ে আমরা 8কে গুণ করে দিতাম, তাহলে অ্যান্সার হইতো কি 3 আসতে 24। ওকে। কোশ্চেন নাম্বার 4, এই কোশ্চেন নাম্বার 4-এ দেখো কি চেয়েছে। কোশ্চেন নাম্বার 4, এ অ্যান্ড ডি, সেলসম্যান এ অ্যান্ড ডি, এ এবং ডি কি থার্সডে, এর থার্সডে, হ্যাঁ থার্সডে কত 96, 96। তারপর ডি এর থার্সডে কত, ডি এর থার্সডে হচ্ছে 24। তো সেটাকে অ্যাড করো, 4 4 10, 9 11 12, মানে 120 এখানে বাইর হলো। তারপরে দেখো মোর দ্যান, এই যে মোর দ্যান এখানে চেয়েছে। নাম্বার অফ শুজ সল্ট অফ সেলসম্যান ই স্যাটারডে, ই এর স্যাটারডে, এই যে এর স্যাটারডে কত রয়েছে 30, 30। তাহলে এই যে এটাকে আমাদের কি, আমরা জানি মোর দ্যান ইনক্রিজ ডিক্রিজে দুটো ভ্যালুকে আমাদের কি মাইনাস করে দিতে হয়। তাহলে এখানে আমরা পেয়েছি প্রথম এ অ্যান্ড ডি মিলে 120, আর এখানে ইতে 30, এটাকে মাইনাস করব আমরা। তো মাইনাস করার পর কত পাবো, 9, মানে 90 বাইর হলো। এখন দেখো আমরা কোন ভ্যালুটাকে নিচে নেব, এই যে 90 নিলাম উপরে, মাইনাস করার যে ভ্যালুটা সেটা আসলো। এখন দেখো মোর দ্যান চেয়েছে, তার মানে আমরা কি ছোট, মানে এই যে এই দুটো ভ্যালুর মধ্যে ছোট ভ্যালুটাকে নেব। তাহলে নিচে 30 আসবে, মোর দ্যান পার্সেন্টেজ ডিভাইড বাই 100। তো কাটো এখন, 3 তিরিকে 9, 3 3, তার মানে 300 হবে রাইট অ্যান্সার। বোঝা গেল। আর যদি এখানে লেস দ্যান বা চাইতো বা ডিক্রিজ চাইতো, তাহলে আমরা কি 120টাকে কিন্তু নিচে নিতে হতো আমাদের। হুম, আশা করি বোঝা গেল। 5 নম্বর কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেনটা খুবই সোজা। এই যে অল যে এখানে দেওয়া আছে, হুম, যতগুলো ডেস মানে সেলসম্যানসের মোর দ্যান মানে 600, তোমরা শুধু কি করবে, এ প্রথমে নেবে, এ সেলসম্যানের এই যে টোটাল ভ্যালু সেগুলোকে অ্যাড করবে যে 600 হয় কিনা, মানে 600-র উপর হয় কিনা, এইভাবে প্রত্যেকটাকে অ্যাড করবে যে 600, যেটা যেটা 600-র উপর থাকবে, 600 থেকে 600-র উপর, এখানে অপশানে দেখবে কয়টি মানে সেলসম্যান 600-র উপরে যায়, সেই হিসাবে অ্যান্সার করবে। এটা তোমাদের কি হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টে অ্যান্সার জানিও। নেক্সট ইউনিট কি, আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। এখান থেকে চলো দেখা যাক সিম্পল কিছু টপিক, মানে ইম্পর্টেন্ট। প্রথমত তো আমরা জানবো কি বিভিন্ন ফুল ফর্মগুলো, মানে অ্যাব্রিভিয়েশনস, তারপর মেমোরি, কম্পিউটার মেমোরি, তারপর বাইনারি, ডেসিমাল, হেক্সাডেসিমাল। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে কি এআই, এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তারপর এএলইউ, এএলইউ এর ফুল ফর্ম হচ্ছে কি আর্থমেটিক লজিক ইউনিট, খুবই ইম্পর্টেন্ট, বারবার আসে। তারপর এখানে দেখো বিসিডি, বিসিডির ফুল ফর্ম হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। তারপর হচ্ছে বিআইওএস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। তারপর বিটস, বাইনারি ডিজিট। তারপর হচ্ছে বিপিএস, বিটস পার সেকেন্ড। নেক্সট দেখবো আমরা সিএডির ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। সিডির ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। তারপর এখানে দেখো আর হ্যাঁ সিপিইউ, সিপিইউ এর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিইউ এর হচ্ছে কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, তারপর ডিবি ডাটাবেস।
তারপর হচ্ছে ডিএমএস, ডিএমএস এর ফুল ফর্ম ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ডিএনএস, ডিএনএস এর ফুল ফর্ম দেখো ডোমেইন নেম সিস্টেম। তারপর ডিভিডি, ডিভিডির ফুল ফর্ম ডিজিটাল ভিডিও ডিস্ক, হ্যাঁ, বা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ই দিয়ে দেখো, ইতে হচ্ছে ইম্পর্টেন্ট ইপ্রম, ইপ্রমের হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তারপর ডাবল ইপ্রমের ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইমেলের ফুল ফর্ম ইলেকট্রনিক মেইল। তারপর ইএক্সইউ এক্সিকিউটেবল। নেক্সট দেখবো এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর জিবি গিগাবাইট, হ্যাঁ। তারপর এখানে হ্যাঁ জিইউআই, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তারপর এইচডিডি, এইচডিডি হচ্ছে কি হার্ড ডিস্ক ড্রাইভ। এইচটিএমএল এর ফুল ফর্ম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেটা এই ইউনিটকেই বলা হয়, আমরা পড়তেছি। তারপর দেখো তোমরা আইএমএপি এর ফুল ফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল। তারপর আইপি, আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আর লাস্ট এইদিকে আইটি, ইনফরমেশন টেকনোলজি। জেপিইজি এর ফুল ফর্ম জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর কেবি, কেবি হচ্ছে কিলোবাইট, কেবি আবার কিলোবাইট। ল্যান, ল্যানের ফুল ফর্ম এলএন, ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর এদিকে তোমরা দেখো, হ্যাঁ, এলইডি, এলইডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইট ইমিটিং ডায়োড। তারপর এলএলএল লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাক, ম্যাকের ফুল ফর্ম দেখো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এমবি মেগাবিট, এমবি মেগাবাইট। তারপর মোডেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোডেম মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। তারপর এমএস, এমএস ডিওএস মাইক্রোসফট ডিস অপারেটিং সিস্টেম। তারপর এমইউ মেমোরি ইউনিট। তারপরের দিকে দেখো ন্যাট, এনএডির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এনডিএল, এনডিএল এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি। তারপর এনআইসি, এনআইসির ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। তারপর এনওএস, এনওএস এর ফুল ফর্ম নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। তারপর এনটি নিউ টেকনোলজি উইন্ডোজ। ওসিআর, ওসিআর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, রিকগনিশন। তারপর ওএমআর, ওএমআর ফুল ফর্ম হচ্ছে কি অপটিক্যাল মার্কড রিডার। তারপর ওএস অপারেটিং সিস্টেম। তারপর ওএস ওপেন সোর্স সফটওয়্যার। তারপর এখানে দেখো প্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পিসি পার্সোনাল কম্পিউটার। পিডিএ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, পিডিএফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এবার দেখো র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপর রম রিড অনলি মেমোরি। এস দিয়ে দেখো এসতে এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। তারপর হচ্ছে এস র্যাম, ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। টিসিপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তারপর ইউআই ইউজার ইন্টারফেস। তারপর এখানে ইউআরএল ইউনিফর্ম রিসোর্সেস লোকেটার। তারপর ইউএসবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, ইউনিভার্সাল সিরিয়াল বাস।
ভি দিয়ে দেখো ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, তারপর এখানে ইম্পর্টেন্ট রয়েছে হ্যাঁ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ডাব্লু দিয়ে হোয়াইট এরিয়া নেটওয়ার্ক, এখানে আর ইম্পর্টেন্ট রয়েছে হ্যাঁ ওয়্যারলেস হোয়াইট এরিয়া নেটওয়ার্ক। কম্পিউটারের জেনারেশন দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, ফাইভ, এই ফিফথ মানে ফিফথ জেনারেশন অবধি। তো ফার্স্ট জেনারেশনে এখানে ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন আসে। ভ্যাকিউম টিউব, সেকেন্ডে ট্রানজিস্টরস, তারপর থার্ডে রয়েছে আইসি, ফোরে হচ্ছে মাইক্রোসফট প্রসেসর হ্যাঁ, আর ফিফথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই। তো মনে রাখবে সিম্পলভাবে এখান থেকে সিম্পল কোশ্চেন আসলে কি ম্যাচ দ্য ফলোয়িং। টাইপস অফ মেমোরি দেখো, মেমোরি থেকে ক্রোনোলজি বেসড কোশ্চেন আসেই। তো প্রথমে দেখো রেজিস্টার, রেজিস্টারের পরে ক্যাশে মেমোরি, তারপর মেইন মেমোরিতে এখানে র্যাম রম হ্যাঁ ফ্ল্যাশ মেমোরি, তারপর এখানে কি হার্ড ডিস্ক, তারপরে ম্যাগনেটিক টেপস। সিম্পলভাবে তোমরা এটা মনে রাখবে, তাহলে এখান থেকে কোশ্চেন আসবে, ক্রোনোলজি বেস কোশ্চেন আসে এখান থেকে, একটা কোশ্চেন অন্তত আসে। এখন তো ড্যাশ দিয়ে দেয়, যেমন রেজিস্টার তারপরে ড্যাশ দিল ক্যাশে আসবে, তারপর একটা মেমোরির নাম দিল ধরো র্যাম, তারপরে বা ফ্ল্যাশ মেমোরি দিল তারপরে ড্যাশ, এভাবে কোশ্চেন আসে বা ক্রোনোলজি বেসড কোশ্চেন আসে। সিম্পলভাবে তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো যে রেজিস্টার, রেজিস্টারের পরে ক্যাশে, তারপর হচ্ছে মেইন মেমোরিতে র্যাম, ফ্ল্যাশ মেমোরি, তারপর হচ্ছে কি ম্যাগনেটিক ডিস্ক বা হার্ড ডিস্ক, তারপর হচ্ছে ম্যাগনেটিক টেপ। তো এবার আমরা কিছু ইম্পর্টেন্ট ইউআরএল বা ওয়েবসাইটের নাম দেখব। দেখো এখান থেকেও সিম্পল ডিরেক্ট কোশ্চেন আসতে পারে, নয়তো ম্যাচ দ্য ফলোয়িংয়ে দেয়। যেমন কি আলট্রা ভিজিট আলট্রা .com দেখো, তারপরে excite.com হ্যাঁ, লুক স্মার্ট.com, yahoo.com, MSN হ্যাঁ search.msn.com, তারপর wingo.com। নেক্সট দেখবো আমরা কিছু ডোমেইন নেম। দেখো কান্ট্রি হিসাবে ডোমেইন নেম দেওয়া আছে কিছু, তো এখানে সব দেখো সব দেশের নাম বা কান্ট্রিগুলোতেই সোজা, শুধু একটা এখানে কঠিন আছে উল্টো ডিফারেন্স, শুধু জার্মানিতে শুধু ডিই, এটা মনে রাখবে। দেখো বাকিগুলো কিন্তু ইজি। অস্ট্রেলিয়াতে এইউ, চায়নাতে হচ্ছে সিএন, তারপর ইন্ডিয়াতে আইএন, জাপানে জেপি, তারপর ইউকেতে ইউকে, তারপর ইউএসএ ইউএস। হুম শুধু জার্মানিতে দেখো ডিই, তো এটা মনে রাখবে ভালো করে। দেখা গেল কি কোশ্চেনে দিয়ে দিল জাপানিতে জিএম, না জার্মানিতে জিএম দিয়ে দিল, কিন্তু না ডিই, এর ডোমেইন নেম হলো ডিই। এবার গুরুত্বপূর্ণ একটা টেবিল, এই টেবিলটাকে মনে রাখতে হবে তোমাদের। ইউনিট মেমোরি মেজারমেন্ট, যেমন প্রথমে বিট, তারপরে দেখো বাইট 4 বিট 1 নেবল, তারপর 8 বিট 1 বাইট, তারপরে কেবি, এমবি, জিবি, টিবি, পিবি, ইবি, জেডবি, ওয়াইবি, বিবি, তারপরে হচ্ছে জি। এই এই টেবিলটাকে মনে রাখতে হবে। মনে রাখতে হবে কি এই যে শুধু কেবি এমবি, মানে কেবির পরে এমবি, এমবির পরে জিবি, জিবির পরে টিবি, এই সিম্পলভাবে এখান থেকে ক্রোনোলজি বেস কোশ্চেন আসে। তো এবার একটা গুরুত্বপূর্ণ টেবিল দেখে নাও, এখানে ডেসিমাল নাম্বার, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো এই যে হেক্সাডেসিমাল, ডেসিমাল নাম্বারে দেখে নাও 0 থেকে এই নম্বরগুলো, আর বাইনারিতে 0 আর 1 হয়, আর অক্টালে হচ্ছে কি 0 থেকে 7 মানে টোটাল 8 অক্টাল। আর হেক্সাডেসিমালে 0 থেকে 9 পর্যন্ত দেখো তোমরা এখানে নম্বর পাবে, আর তারপর লেটার। আইসিটি শেষ, এবার আমরা দেখব পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। তো চলুন শুরু করা যাক।
এমডিজি এমডিজি গোলস মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, এটা এসেছিল 2000 সালে, শেষ হয়েছে 2015 সালে। তো এর 8টা গোল রয়েছে। সিকোয়েন্সে মনে রাখতে হবে আমাদের, ক্রোনোলজি বেসড কোশ্চেন আসে, তোমরা জানো এনটিএ ইউজিসি এখন কি ক্রোনোলজি বেসড কোশ্চেন প্রচুর দেয়, প্রচুর আসে। তো প্রথম গোল পভার্টি অ্যান্ড হাঙ্গার, দ্বিতীয় হচ্ছে কি ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, তৃতীয় হচ্ছে কি জেন্ডার ইকুয়ালিটি, চতুর্থতে হচ্ছে রিডিউস চাইল্ড মর্টালিটি, 5 নম্বর গোল ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ, তারপরে হচ্ছে যেমন এইচআইভি, তারপর হচ্ছে এইডস, হ্যাঁ। আর 7 নম্বর গোলে রয়েছে ইনশিওর এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি, আর লাস্টে গ্লোবাল পার্টনারশিপ। এসডিজিস গোল মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এটা এসেছে 2015 সালে, টার্গেট এখনো কি 2030-এ। এটার কতগুলো টার্গেট ছিল তোমরা কমেন্টে জানাবে। দেখো প্রথম গোল এখানে 17টা গোল কিন্তু। তো প্রথম দেখো নো পভার্টি, তারপর জিরো হাঙ্গার, নাম্বার 2, নাম্বার 3 গুড হেলথ ওয়েলবিং, তারপর হচ্ছে কোয়ালিটি এডুকেশন, তার 4 নম্বর, 5 নম্বর হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি, 6 নম্বরে দেখো ক্লিন ওয়াটার স্যানিটেশন, 7 নম্বরে হচ্ছে কি ক্লিন ও অ্যাফোর্ডেবল এনার্জি, তারপর নাম্বার 8 ডিসেন্ট ওয়ার্ক ও ইকোনমিক গ্রোথ, তারপর নাম্বার 9 ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, তারপর নাম্বার 10 হচ্ছে কি রিডিউস ইনইকুয়ালিটিস। নাম্বার 11 দেখো সাস্টেনেবল সিটিস এবং কমিউনিটিস, তারপর 12 হচ্ছে রেসপন্সিবল কনজামশনস এবং প্রোডাকশন, নাম্বার 13 ক্লাইমেট অ্যাকশনস, নাম্বার 14 লাইফ বিলো ওয়াটার, তারপর নাম্বার 15 লাইফ অন ল্যান্ড, আর নাম্বার 16 হচ্ছে কি পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশন, লাস্টে পার্টনারশিপ। ন্যাশনাল হ্যাজার্ডস, এখানে সিম্পলভাবে ম্যাচ দ্য ফলোয়িং কোশ্চেন আসে, যেমন জিওফিজিক্যাল, আর্থকুইক, ভলক্যানো, সুনামি, হ্যাঁ, তারপরে হাইড্রোলজিক্যাল, ফ্লাড, তারপরে মেট্রোলজিক্যালের সঙ্গে সাইক্লোন, হ্যাঁ, বিভিন্ন যে রয়েছে কোল্ড ওয়েভ, এগুলো তোমরা দেখে নেবে ভালো করে দুই একটা, হ্যাঁ, যেমন ফরেস্ট। সিম্পলভাবে এদিকে দিল জিওফিজিক্যাল, হাইড্রোলজিক্যাল, মেট্রোলজিক্যাল, আর এদিক থেকে কিছু ইভেন্ট তুলে দিল, তোমাদের ম্যাচ করতে হবে। নেক্সট কিছু দেখব, ক্লাইমেটোলজিক্যাল, হ্যাঁ, ড্রগ, ফরেস্ট, হ্যাঁ, সাবসিডেন্স, তারপর বায়োলজিক্যাল রিলেটেড দেখো ব্যাকটেরিয়াল, হ্যাঁ, ফুঙ্গাল, তারপর অ্যানিমাল, এগুলো হচ্ছে বায়োলজিক্যাল। এবার আমরা কিছু এনভায়রনমেন্ট রিলেটেড ইনস্টিটিউশনের নাম দেখব, যেমন বোম্বে ন্যাচারাল হিস্টোরি সোসাইটি, মুম্বাই, তারপর ওয়ার্ল্ড উইড ফান্ড ফর ন্যাচারাল ইন্ডিয়া, নিউ দিল্লি, সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, নিউ দিল্লি, তারপর সিপিআর এনভায়রনমেন্ট এডুকেশন সেন্টার রয়েছে চেন্নাইয়ে, তারপর সেন্টার ফর এনভায়রনমেন্ট এডুকেশন মানে সিইই রয়েছে কি আহমেদাবাদে, তারপর দ্য ভুটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে কলকাতায়, তারপর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা, তারপর ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছে নাগপুরে। এবার দেখো তোমরা ইম্পর্টেন্ট দিনের নাম, যেমন এখানে ইম্পর্টেন্ট দেখতে পারো তোমরা, যে 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, তারপর 25 ফেব্রুয়ারিতে রয়েছে কি ওয়ার্ল্ড সাস্টেনেবল এনার্জি ডে, তারপর 22 মার্চ রয়েছে ওয়ার্ল্ড ওয়াটার ডে, তারপর 22 এপ্রিলে রয়েছে কি ওয়ার্ল্ড আর্থ ডে, তারপর 25 এপ্রিলে কি ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে,
এদিকে ইম্পর্টেন্ট 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তারপর 8 জুন রয়েছে ওয়ার্ল্ড ওশিয়ান ডে। 7 জুন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ডে। তারপর 11 জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর এদিকে রয়েছে কি, এদিকে এখানে আর ইম্পর্টেন্ট, হ্যাঁ 2 ডিসেম্বর ওয়ার্ল্ড পপুলেশন প্রিভেনশন ডে। তারপর একটা রয়েছে 14 ডিসেম্বর ওয়ার্ল্ড এনার্জি ডে। আর লাস্ট, এটা ইম্পর্টেন্ট, 29 ডিসেম্বর ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে। কিছু আমরা কনভেনশন দেখব। এখানে ক্রোনোলজি বেসড বা এখানেও ম্যাচ দ্য ফলোইং কোশ্চেন আসে, মানে কোন কনভেনশনের সঙ্গে কি রিলেটেড, আর নয়তো ইয়ার খুবই ইম্পর্টেন্ট, এখানে ক্রোনোলজি বেসড কোশ্চেন আসে। তো প্রথমেই দেখো রামসার কনভেনশন 1971 থেকে 1975। এখানে দেখো 2 ফেব্রুয়ারিতে আমরা আগে দেখলাম একটু আগে যে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। স্টকহোম ডিক্লারেশন দেখো 1972 আসছে, এনভায়রনমেন্ট প্রোটেকশনের সঙ্গে রিলেটেড। তারপর এখানে এটা কিন্তু ফার্স্ট ইন্টারন্যাশনাল কনভেনশন 1972 স্টকহোম কনভেনশন বা ডিক্লারেশন। তারপর দেখো সাইট 1973। দেখো ভিয়েনা কনভেনশন 1985, এটা প্রোটেকশন অফ ওজোন লেয়ার। তারপর অ্যাডপ্ট হয়েছিল 1985 আর ফোর্সে এসেছে, কেম ইনটু এফেক্ট 1988। তারপর দেখো মন্ট্রিয়াল প্রোটোকল, এটা হচ্ছে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স ওডিএস। তারপর অ্যাডপ্ট হয়েছিল 1987 আর ফোর্সে এসেছে কি 1989। এছাড়াও কিছু ইম্পর্টেন্ট দেখো, রিও সামিট 1992, তারপর কনভেনশন অন বায়োডাইভার্সিটি 1992, তারপর কেটো প্রোটোকল 1997, প্যারিস এগ্রিমেন্ট 2015। ফাইনালি লাস্ট ইউনিট হায়ার এডুকেশন। তো হায়ার এডুকেশনের কিছু ইম্পর্টেন্ট টপিক দেখে নেব আমরা তাড়াতাড়ি। তো চলো শুরু করা যাক। তো হায়ার এডুকেশনের প্রথম দেখে নেব আমরা ইম্পর্টেন্ট টপিক কি, এনসিয়েন্ট এডুকেশন স্টেজেস। তো প্রথমে আমরা দেখব তক্ষশিলা বা তাক্ষশিলা কিন্তু ফার্স্ট ইউনিভার্সিটি। তারপর এটার টাইম পিরিয়ড ছিল কি 7th সেঞ্চুরি। এখানে মোস্ট মানে গ্রেটেস্ট মহান একজন ট্রাভেলার ছিলেন বাইরে থেকে কি হিউয়েন সাং। তারপর এখানে পড়াশোনা করার বয়স কত অবধি ছিল, শুরু 16 ইয়ার্স। তারপর মেডিকেল স্টাডিজের জন্য এটা কি ফেমাস ছিল। আর এখানকার কিছু স্কলারের নাম পানিনি এবং কৈটিল্য। নালন্দা দেখো, নালন্দা ইউনিভার্সিটি এটা লোকেটেড ছিল কোথায়, রাজগিরা বিহারে। তারপর কি মহায়ানা নামে পরিচিত। তারপর এটা কি বলা হয় কি বুদ্ধিস্ট সেন্টার অফ লার্নিং। আর এটা কিন্তু ফার্স্ট গ্রেট ইউনিভার্সিটি ইন রেকর্ডেড ইন হিস্ট্রি। দেখো নালন্দা ইউনিভার্সিটি এটা লোকেটেড ছিল রাজগিরা বিহারে, মহায়ানা নামে পরিচিত। তারপর এখানে কি বুদ্ধিস্ট সেন্টার অফ লার্নিং ছিল এটা। আর এটা কি ছিল ফার্স্ট গ্রেট ইউনিভার্সিটি ইন রেকর্ডেড ইন হিস্ট্রি। আর এখানে মানে পড়াশোনা করার বয়স সীমা ছিল কত, শুরু 20 ইয়ার্স। তারপর বল্লভী ইউনিভার্সিটি দেখো, বল্লভী হিনায়না নামে পরিচিত। তারপর কি বল্লভীর ফাউন্ডেড ছিলেন সাং ই সিং। এখানে ফেমাস সাবজেক্ট ইকোনমি, ল অ্যান্ড মেডিসিন। তারপর বিক্রমশিলা ইউনিভার্সিটি, বিক্রমশিলা গিয়ে দেখো রিলিজিয়াস টিচিং, ধার্মিক শিক্ষণের জন্য এটা ফেমাস ছিল। তারপরে কি তান্ত্রিক বুদ্ধিজম,
এটার জন্য এটা ফেমাস ছিল, বিক্রমশিলা ইউনিভার্সিটি। নেক্সট আমরা দেখব মিথিলা ইউনিভার্সিটি। মিথিলা মিথিলা এখানে এটা হচ্ছে কি ব্রাহ্মণিক্যাল এডুকেশনের জন্য ফেমাস। আর এখানে সাবজেক্ট বা পড়ানো হতো কি ন্যায়শাস্ত্র আর হচ্ছে তর্কশাস্ত্র। উজ্জয়িন ইউনিভার্সিটি, উজ্জয়িন এটা লোকেটেড কি মধ্যপ্রদেশে। এখানের মেন সাবজেক্ট ফেমাস ম্যাথামেটিক্স আর হচ্ছে কি অ্যাস্ট্রোনমি, এটার জন্য এটা ফেমাস ছিল। এবার দেখো তোমরা প্রি ইন্ডিপেন্ডেন্স এরার, মানে এই যে এখান থেকে ক্রোনোলজি বেস কোশ্চেন আসে, প্রি ইন্ডিপেন্ডেন্ট এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরা তোমাদের জানতে হবে এখান থেকে, ডিটেলসে আসে না এখন, শুধু ক্রোনোলজি বেস, নয়তো ম্যাচ দ্য ফলোইং কোশ্চেন দিয়ে দেয় ডিরেক্টলি। তো ফার্স্ট দেখো চার্টার অ্যাক্ট 1813, তারপর কি এলফিস্টোন রিপোর্ট 1823, তারপর জেনারেল কমিটি 1823, তারপর তোমরা ম্যাকলে মিনিট দেখতে পারো 1835, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর উড ডিসপ্যাচ 1854, তারপর হান্টার কমিশন 1882 থেকে 1883, তারপর ইউনিভার্সিটি কমিশন 1902 থেকে 1904, তারপর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন 1905, রেজুলেশন এডুকেশন পলিসি 1913, তারপর সেটলার ইউনিভার্সিটি কমিশন 1917, হার্টক কমিটি 1929, স্পেরো কমিটি 1934, তারপর কি অ্যাবাউট উড রিপোর্ট 1937, বার্দা কমিটি 1937, তারপরে ডক্টর জাকির হোসেন কমিটি 1937, তারপর সার্জেন্ট প্ল্যান অফ এডুকেশন 1944। আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন ইন্ডিয়া বা পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরার কিছু দেখব কমিটি এবং কমিশন। তো প্রথমেই হচ্ছে কি রাধাকৃষ্ণন কমিশন, যার আর একটা নাম রয়েছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন। এটা এসেছে কত সালে 1948 থেকে 1949। তারপরে মুদালিয়ার কমিশন, মুদালিয়ার কমিশনের আর একটা নাম হচ্ছে কি সেকেন্ডারি এডুকেশন কমিশন। এটা এসেছে 1952 থেকে 1953। তারপর দেখো তোমরা কমিটি অফ ইমোশনাল ইন্টেলিজেন্স 1961, তারপর কুঠারি কমিশন 1964 থেকে 1966। তারপর দেখো ন্যাশনাল এডুকেশন পলিসি, প্রথম পলিসি এসেছে কি 1968-এ। তারপরে তোমাদের হচ্ছে সেকেন্ড পলিসি এসেছে রাজীব গান্ধী গভর্নমেন্টের সময় 1986। তারপর প্ল্যান অফ অ্যাকশন 1992। তারপর এখানে দেখো ইয়েশফেল কমিটি 2009, খুবই ইম্পর্টেন্ট। আর লাস্টে হচ্ছে বর্তমান রিসেন্ট যে এনইপি 2020। তো ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা একটুও তোমাদের সাহায্য হয়ে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভালো করে পড়ো, আশা করি তোমরাও একদিন সাকসেস পাবে, সাফল্য পাবে, কিন্তু পড়ো, কন্টিনিউ পড়ো।